এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? কই মেয়েকে নিয়ে আসুন। ছেলেটার নাম অনন্ত, বয়স 28 হবে। বাবা মা তাকে জোর করে বিয়ে করাতে চাইছে। তার অনিচ্ছা থাকা সত্ত্বেও মেয়ে দেখতে এসেছে। অনন্তের সাথে আছে তার বাবা মা আর বড় বোন। কিছুক্ষণ বসে থাকার পর মেয়ের মা মেয়েকে নিয়ে আসলো। অনন্ত মাথা নিচু করে বসে আছে, মেয়েটাও মাথা নিচু করে আছে। অনন্তের মা অনন্তের হাতে একটা চিমটে কেটে চোখের ইশারায় বলল, মেয়ে দেখ। অনন্ত মাথা উপরের দিকে তুলতেই সেই রকম একটা শক খেলো। এ কি, এটা সে কাকে দেখছে? মেয়েটার চোখের মণিগুলো বড় বড় হয়ে গেছে। হয়তো সেও অনন্তকে দেখে চিনতে পেরেছে। মেয়ে চেহারা কিন্তু মাশাল্লাহ খুবই ভালো। এ অনন্ত, তুই কি বলিস? অনন্তের মা অনন্তের কানে কানে বলল। তখন ও বলল, হুম। তুই যে কি না। ভাই সাহেব, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে ওদের ডিসিশনটা আমরা আগে শুনি। হ্যাঁ, তা ঠিক বলেছেন। অনন্যা, তুই ওকে নিয়ে তোর রুমে গিয়ে কথা বল। মেয়েটার নাম অনন্যা। বাবার কথা মতো অনন্তকে নিয়ে তার রুমে গেল। রুমে যাওয়ার পর দুজনেই চুপচাপ, কারণ দুজনেই দুজনকে আগে থেকেই চেনে। আর তাদের খুব ভালো একটা বন্ধুত্বও ছিল। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অনন্তর বাচ্চা, অনন্ত আমার ফোন দে বলছি। অনন্যা চিল্লাতে চিল্লাতে অনন্তের পেছনে ছুটছে। আজ আর পাবি না, তুই কার সাথে কথা বলিস সেটা আগে দেখবো, তারপর ফোন দিব। আমি যার সাথে মন হয় তার সাথেই কথা বলবো, তাতে তোর কি? আমার অনেক কিছু কারণ, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, তুই কেউ না আমার। কথাটা শুনে অনন্ত দাঁড়িয়ে গেল। অনন্যা দৌড়ে এসে অনন্তের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নেক্সট টাইম এরকম ব্যবহার করলে বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে বলে দিলাম। অনন্তের এসব বকুনি ঝকুনি খাওয়ার অভ্যাস আছে। অনন্যার কাছ থেকে সে অনেক বকা খেয়েছে। অনন্ত অনন্যার কথায় কান না দিয়ে বাসায় চলে আসে। রাত তখন 11টা বাজে। অনন্ত অনন্যার ফোনে ফোন করলো, কিন্তু অনন্যার নম্বর ব্যস্ত। অনন্তের মন খারাপ হলো অনেক। সে ভাবলো, এ অনন্যা যে কার সাথে এত কথা বলে। অনন্ত অনেকবার কল করলো, তাও নাম্বার বিজি দেখাচ্ছে। 12টার কিছুক্ষণ পর কল ঢুকলো। ওপাশ থেকে ফোন ধরতেই, কি বলবি বল, আর এত রাতে ফোন দিয়েছিস কেন? তোকে ফোন না দিয়ে কখনো ঘুমাইছি আমি? তো আমি কি করব? না কিছু না, কার সাথে কথা বললি? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে নাকি মেয়ে? সেটা জেনে তুই কি করবি? বল না। ছেলে। এত কি কথা? সেটা কি তোকে বলতে হবে? না, তাহলে সকাল সকাল কলেজে আসিস? ধ্যাত। এটা বলে অনন্যা ফোনটা কেটে দিল। আর এদিকে অনন্তের চোখে পানি। ছেলেটা তাকে বড্ড বেশি ভালোবাসে। সারা রাত তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পরদিন সকালে উঠে অনন্ত কলেজে গেল। গিয়ে অনন্যার সাথে আবার ফাজলামো শুরু করলো। কিন্তু অনন্যার এগুলো একদমই পছন্দ না। এই শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। তোকে প্রথম প্রথম ভালো লাগতো, এখন তোকে আমার সহ্য হয় না। আর এইসব ফাজলামো তো আরোই সহ্য হয় না। আর তোকে আমি ভালোবাসতে পারবো না। আমার একজনের সাথে রিলেশন আছে। অনন্ত কথাটা শুনে মুখটা ঘুরিয়ে নিল, কারণ তার চোখে পানি চলে এসেছে। সেটা যাতে অনন্যা না দেখে। আরে সমস্যা নাই, একটা জিনিস দেখতে দেখতে সবারই এক সময় খারাপ লাগে, ব্যাপার না। আমি তোর সামনে না আসলেই হলো। ভালো থাকিস আর সাবধানে চলিস। আর আমি? অনন্ত অনন্যার সামনে একটু হেসেই মুখ ঘুরিয়ে নিল আর চোখ মুছতে মুছতে বাসায় চলে এলো। তারপর অনন্ত একটা কারণ দেখে সেই কলেজ ত্যাগ করলো। এরপর আর কখনো তাদের দেখা হয়নি। আজ এভাবে দেখা হবে ভাবতে পারেনি দুজনের কেউই। বর্তমান কিছু বলছেন না যে? হ্যাঁ বলেন। সবাই তো আমাদের এখানে পাঠালো কথা বলার জন্য, তো কিছু বলেন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। আবার দুজনই চুপ। অনন্যা আবার বলল, আর কিছু জানার নেই? না। তাহলে পছন্দের ব্যাপারে তাদের কি বলবেন? দেখি কি বলা যায়। আচ্ছা আমি আসি। অনন্ত রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু অনন্যাও গেল। অনন্ত গিয়ে বলল, বাবা মা তোমাদের পছন্দই আমার পছন্দ। আর আমি একটু আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। এই বলে অনন্ত চলে গেল। অনন্যাও তার বাবা মাকে ডেকে বলল, তোমাদের পছন্দই আমার পছন্দ, নতুন করে আমি কিছু বলতে চাই না।
অনন্যা তার রুমে চলে গেল। বাহ, ভালোই তো, কেউ সিদ্ধান্ত নেয়নি, তাহলে আমাদের নিতে হবে ভাই সাহেব। ওরা যখন আমাদের উপর ছেড়ে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। কি বল অনন্যার মা? হ্যাঁ সেটাই, আমাদের কোনো আপত্তি নেই। বেআই সাহেব, তাহলে হা করুন। কেন? আরে মিষ্টি মুখ করেন। সবাই মিলে হো হো করে হেসে উঠল। বেআই, তাহলে বিয়ের ডেটটা এখনই পাকা করব। হ্যাঁ করেন, শুভ কাজে দেরি করতে নেই। কয়েকদিন পর, কিছুক্ষণ আগে ধুমধাম করে অনন্ত আর অনন্যার বিয়েটা হয়ে গেল। দুজনে কেউই বিয়েতে অমত ছিল না, আবার কেউই কারোর সাথে তেমন কথা বলেনি। আর বিয়ে শেষ হবার পর বউ বাসায় নিয়ে আসলো। বাসর ঘরে অনন্যা খাটের উপর বসে আছে, আর অনন্ত একটা টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের কেউ কাউকে কিছু বলছে না। রাত অনেক হওয়ার পর অনন্ত বলল, আমার ঘুম পাচ্ছে, আপনি এক পাশে হয়ে শুয়ে পড়েন, আমি ঘুমাবো। ঠিকই আছে। অনন্তের কথা মতো অনন্যা পাশ ফিরে শুয়ে পড়ল। অনন্তও গিয়ে শুয়ে পড়ল। দুজন দুদিকে মুখ করে শুয়ে পড়ল। হঠাৎ অনন্যা বলল, এত ভালো হয়েছেন কবে থেকে? খারাপ ছিলাম কবে? না, কথা বলছেন না তো, তাই বললাম। আমার ইচ্ছে করছে না কথা বলতে। তাহলে বিয়ে করলেন কেন? বাবা মা পছন্দ করছে তাই। বাহ 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 বাহ। কি এখন কি এই নিয়ে বকবক শুরু করবেন? তো কি করব? বইয়ের সাথে কেউ এরকম ব্যবহার করে? বিয়ে করেছে এই পর্যন্তই, তবে বউ না। কি বললেন? যা বলছি নিশ্চয়ই শুনতে পাইছেন, এখন ঘুমান। আচ্ছা বউ না, তাহলে আমি আপনার কে? ফ্রেন্ড। কে? বিয়ে করে ফ্রেন্ড? হ্যাঁ। দাঁড়ান, এক্ষুনি মাকে ডাকছি। মা, মা, ও মা। অনন্ত অনন্যার মুখ চেপে ধরে বলল। চুপচাপ ঘুমান বলছি। অনন্তের কথায় ভয় পেয়ে রাতে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা দুজনে ঘুম থেকে উঠে যার যার মতো ফ্রেশ হয়ে নেয়। অনন্ত ভুলেও অনন্যার দিকে তাকায়নি, আর অনন্যা অনন্তের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ও তো এমন ছিল না, আগে তো আমার জন্য পাগল ছিল, এখন এমন করছে কেন? এই প্রশ্নগুলো অনন্যার মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এভাবে কয়েকদিন কাটার পর অনন্যা ভাবল, ও হয়তো আমার উপর অভিমান করেছে। বিয়ের আগে ওর ভালোবাসাটা আমি গ্রহণ করিনি, তাহলে ওকেই আমি প্রপোজ করব। সেদিন রাতে অনন্ত অফিস থেকে আসার সাথে সাথে রাত্রে একটা গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করলো। অনন্ত সেটা এড়িয়ে যায়। এভাবে কয়েকদিন যাওয়ার পর অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত অফিস থেকে আসার পর ওই চেয়ারটাতে বস। অনন্ত শার্ট খুলছিল, তখন কথাটা বলল অনন্যা। কি রে, কথা কানে যায় না? আপনি এমন করছেন কেন? চুপ, চেয়ারে বস আগে। আরে আমি মাত্র। অনন্ত কথা বলতে যাবে, তখন অনন্যা তাকে একটা বাড়ি দেয়। ও মারে। চুপ, চিল্লাবি না। ভালোই ভালোই বলছি চেয়ারে বস, না হলে মাথা ফাটিয়ে দেব। বসছি বসছি। এবার বল তোর সমস্যা কি? আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? জানি না। আবার একটা বাড়ি দিল। উফ মারে। কোনো সাউন্ড না, আমার কথার উত্তর দে। বললাম তো জানি না। তো বিয়ে করলি কেন? এমনি। তোর ঘাড়ের রগগুলো সোজা ছিল, বাঁকা হলো কিভাবে? কথা বলিস না কেন? কিছু না, ক্ষুধা লাগছে, খাবো আমি। আচ্ছা খেতে দেব, ওয়েট। অনন্যা একটা ওড়না নিয়ে এসে অনন্তের হাত চেয়ারের পেছনে এনে বেঁধে দিল। এই বাদলেন কেন? রিমান্ডে নিলাম এখন থেকে। যেই পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিবি না, সেই পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। আমি বলবো না। ওকে, আমিও বাঁধন খুলব না। অনন্যা গিয়ে বিছানায় বসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। দুজনের কারো চোখে ঘুম নেই। দুজনে খুব চুপচাপ, কেউ একটা কথাও বলছে না। আচ্ছা শোনেন বলছি, আপনার তো বিয়ে পাচ্ছে, হয়তো তাকে আপনি বেশি ভালোবাসেন, তাই আমি এভাবে আপনাকে এড়িয়ে চলি। অনন্তের কথা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। অনন্যা অনন্তের কাছে আসলো আর বলল, কি বললি? আবার বল তো। আপনার বিয়ে পাচ্ছে, তাকেই তো আপনি ভালোবাসেন। হায় রে, কি একটা গাধার সাথে বিয়ে হলো আমার। বিয়ে থাকলে কি তোকে বিয়ে করতাম? এখন হয়তো নাই, আগে ছিল তো। তখনও ছিল না। তাহলে আমাকে সেদিন মিথ্যা বলেছিলেন কেন? তুই তো সেটা বুঝবি না, তোর মাথায় তো কিচ্ছু নেই, যা আছে সব পচা গোবর। আমাকে ছেড়ে দেন। ছাড়াছাড়ি নেই, ভাবতে দে আমাকে। কথা বলতে বলতে ঘড়িতে তখন 2টা বাজে। হঠাৎ অনন্যা কোথা থেকে একটা ফুল এনে আবার অনন্তকে প্রপোজ করলো।
আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অনন্ত মুখ ঘুরিয়ে নেয়। এবার অনন্যার খুব রাগ হয়। এই কুত্তা, এই তোর এত কিসের অভিমান? হ্যাঁ, দিন অনেকগুলো গেছে। কি বোঝাতে চাইছিস? অনেক অভিমান তোর, তোর অভিমান এর গুষ্টি তুষ্টি করে দেবো এখন। অনন্যা অনন্তের হাঁটুর উপর বসলো। এই এমনিতে আমি নড়তে পারছি না, এখানে বসে আবার কি শাস্তি দিবেন? শাস্তি না, অভিমান ভাঙবো। কি করবেন? দেখো কি করি। অনন্যা ধীরে ধীরে তার মুখ অনন্তের মুখের কাছে নিল। ততক্ষণে অনন্যা কান্না করে দিয়েছে। অনন্যা অনন্তের মুখের সাথে তার মুখ ঠেকিয়ে বলল, আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারোনি হাদারাম। মানে? কিছু না, যা বুঝো না এখন বুঝিয়ে লাভ নেই। এখন কাজ করতে দাও। কি করবেন? দেখো কি করি। আচ্ছা, আগে আমার হাতটা খুলে দেন। না না না, হাত খুললে যে আমার কাজ আমি করতেই পারবো না। অনন্যা অনন্তের আরো কাছে গেল। অনন্ত বুঝতে পারলো অনন্যা কি করতে চাইছে। আচ্ছা থামেন, এগুলো পরে। অনন্তের কথায় কান দিল না অনন্যা। আচ্ছা আজ না হয়। অগত্যা আর কিছু বলতে পারলো না, কারণ তার ঠোঁটের সাথে আর এক জোড়া ঠোঁট লেগে গেছে। অনন্ত চেষ্টা করে অনন্যাকে আটকাতে পারবে না, কারণ তার হাত তো অনন্যা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। অনন্যা কিছুক্ষণ পর বলল, কি অভিমান কমেনি এখনো? এই বলো। খুব ক্লান্ত লাগছে আমার। আগে আমার কথার উত্তর দাও। কমেছে অভিমান। আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো ভালোবাসি। এখন মানে? বলো বলছি। ভালোবাসি। সব কিছুর জন্যই তো সরি। আর কষ্ট দিব না। আমি এখন হাতটা খুলে দিচ্ছি, আর খাবারও দিচ্ছি। অনন্ত তো ঘেমে শেষ। আজ তো অনেক রাত হয়েছে, একটু পর সকাল হয়ে যাবে। সকাল আর অফিসে যেতে হবে না, ছুটি নিও। না, ছুটি নেওয়া যাবে না। অবশ্যই যাবে, বিয়ের পর আমাকে সময় দাওনি। হুম। কি কাল আমার বাপের বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি যাব। যদি ছুটি না দেয়? ছুটি দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমার কথা যদি না শোনো, আজ রাতটার কথা মনে থাকে যেন। আচ্ছা। অনন্যা অনন্তকে চিমটি কেটে বলল, ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচের দিকে করে নিল। হাই রে গোপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েন লজ্জা পাচ্ছে। অনন্যা কথাগুলো বলতে বলতে অনন্তের হাতের বাঁধন খুলে দিল। অনন্ত উঠে দাঁড়ালো। ভোর হয়ে গেছে, আপনি এখন গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাবার কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে। ওই একটা ডোজ যে দিলাম সেটার কথা ভুলে গেছেন? আর তো ক্ষুধা লাগার কথা নয়। হুম। তো যান তাড়াতাড়ি, গোসলটা করে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। তারপর সকালের খাওয়া শেষ করে সোজা আপনার শ্বশুরের বাসায়। হুম। কি আপনি তো এমন ছিলেন না, আগে তো অনেক পটপট করে কথা বলতেন, এমন হয়ে গেলেন কিভাবে? আচ্ছা তোয়ালেটা নিয়ে আসেন। আনছি। অনন্ত গোসলে গেল, আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিছুক্ষণ পর অনন্ত গোসল শেষ করে বের হলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার পেছনে এসে দাঁড়ালো। অনন্যার তো রান্নায় অনেক মনোযোগ। অনন্ত যে এসেছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ অনন্যা খেয়াল করে দেখে অনন্ত এসে দাঁড়িয়ে আছে। এই কখন আসছেন? এই তো মাত্রই আসলাম। ভালো করছেন। আচ্ছা একটা কথা বলবো, রাখবেন? কি কথা? আগে প্রমিস করেন রাখবেন। মানে কি বলবেন আবার? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ছোট্ট একটা আবদার। বলেন। আমি রান্না করব, আর আপনি মুভি স্টাইলে আমার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। না। প্রমিস করছেন কিন্তু? এটা কোনো কথা হলো? হ্যাঁ এটাই কথা। অনন্যা রান্না করছে, অনন্ত পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোমরে হাত রাখার সাহস পাচ্ছে না। কি হলো, ধরেন। অনন্ত আস্তে আস্তে করে হাত রাখলো, আর অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এইভাবে ধরে রাখবা। রান্না শেষ হলে তোমার ছুটি। তুমি না কেমন যেন হয়ে গেছো, আগের মতো আর কথাই বলো না। বলছি তো। তো হ্যাঁ ও এইভাবে কথা কেন বলছো? আবার? কিছুক্ষণ পর অনন্তের হাত কাঁপছে, সেটা অনন্যা দেখতে পেল। এই তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি।
না, বলো খারাপ লাগছে কি? না আসলে যেই জায়গায় ধরে আছি কখনো ধরিনি, তাই ভয় লাগছে। পাগল একটা। আচ্ছা, আমি রান্নার কাজে সাহায্য করি। থ্যাঙ্কস। শুরু করেন। সকালের খাওয়া শেষ করে অনন্তের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় অনন্যার বাসায়। বাসায় যাওয়ার পর আচ্ছা, কয়দিন থাকবো আমরা? এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি আমার ইচ্ছে আমি থাকবো। আচ্ছা। ধুর পাগল, কালই ফিরবো। বাসার মধ্যে ঢুকতে যাবে দুজন, হঠাৎই একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরলো। সরি 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 সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হলো তার একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা চোখ বড় বড় করলো। কি রে, ওভাবে তাকাচ্ছিস কেন? আমার ভয় লাগে তো। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই কিন্তু আমি কল করে আনিয়েছি। ভালো করছিস। তা আমার দুলাভাইটা কই? এই যে দেখ। এটা বলে অনন্যা ভেতরে চলে গেল। আর তিথি অনন্তের দিকে তাকাতেই তিথির চোখ ছল ছল করে উঠল। আপনি এখানে? আমি ওর মামাতো বোন তিথি। ও। তুমি ওর বর? হুম। এর জন্য অফিসে কিছুদিন আগে অফিস ছুটি নিয়েছিলে? জি ম্যাডাম। আর আমার ভালোবাসাটা? এই যে তিথিকে দেখছেন, অনন্তকে দেখে তার চোখে পানি এসে গেছে। এই তিথি হলো অনন্তের অফিসের বস। মেয়েটা অনন্তকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। তারপর অনন্তকে বিয়ের জন্য প্রস্তাবও দেয়, কিন্তু রাজি হয় না অনন্ত। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি নেয়, তখন তিথি অনন্তকে জিজ্ঞেস করেছিল কি জন্য ছুটি নিচ্ছে, আর আবার এমনি একটা কারণ দেখায়। হঠাৎ অনন্যা চলে আসলো। এই, ভেতরে আসছো না কেন? চলো। আর এই যে তুইও দুলাভাই পেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিস, ভেতরে চল, তারপর যত কিছু জানার জেনে নিস। দিদি চোখের পানি মুছে ফেললো। এরই মধ্যে অনন্যা দেখে ফেলেছে। অনন্যা বলল, এই তোর কি হয়েছে রে? কই কিছু না তো। এই, তুমি কি ওকে কিছু বলেছো? না, আমি তো কিছু বলিনি। ওই বল না, কি জন্য কান্না করছিস? কিছু না, ভেতরে চল। চল। অনন্যা আগে ভেতরে গেল। অনন্ত ভেতরে ঢুকতে যাবে, তখনই তিথির হাত টেনে ধরলো। অনন্ত আর ভেতরে যেতে পারলো না। কি হয়েছে, এভাবে টানছেন কেন? কেউ দেখে ফেলবে তো। তিথি কান্না করে বলল, ভালোবাসি। আরে হাত ছাড়েন, আর কি বলেন এগুলা? আমি তো তোমাকে আগেই বলছি, তুমি আমাকে কেন বললে না? তোমার বিয়ে। মম মানে? ভালো তো বাসো না, কেনই বা বলবে? ম্যাডাম, এখানে এইসব কথা বললেন না। আর আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক নেই, আর আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ সেটাই তো, ভালোবাসো না। আচ্ছা, ভেতরে চলেন। তুমি যাও। হুম। অনন্ত ভেতরে এসে তার শ্বশুর আর শাশুড়ির সাথে কথা বলল। তারপর অনন্যার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনন্ত ভাবছে, এমনিতে আমি অনন্যার সাথে অভিমান করে তেমন কথা বলছি না। ও আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি ম্যাডামের এই কথা জানতে পারে তো সব শেষ। কথাগুলো ভাবছিল, হঠাৎ রুমে অনন্যা এলো, তাও আবার তিথিকে সাথে নিয়ে। কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? কই কিছু না তো। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলেন। আচ্ছা শোনো না, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। হুম। কি সুন্দর দেখতে তোমার বেস্টুকে। দেখতে হবে তো, বেষ্টু টাকার। এই কুত্তা, তুই এখন কিছু বলছিস না কেন? অনন্যা তিথিকে বলল কথাটা। ও হ্যাঁ, শুনছি তো। গাধি, আমি তোকে কিছু বলতে বলেছি। আগে তো বলতিস আমার বরের সাথে অনেক মজা করবি, হ্যান ত্যান। কই, এখন তো কিছুই করছিস না। তিথি ভালোভাবে কথাও বলতে পারছে না। এমনিতে অনন্ত সামনে থাকলে তিথির হাত পা কাঁপে, আর এখন তো সে উন্নির, এটা ভাবতেই পারছে না তিথি। হঠাৎ অনন্যার মা অনন্যাকে ডাকলো। এই, মা ডাকছে। তিথি, তুই কথা বল, আমি আসছি। এটা বলে অনন্যা চলে গেল। অনন্ত আর তিথি দুজনে চুপচাপ বসে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। শেষমেশ অনন্তই বলল, ম্যাডাম। বলো। আপনি কি একাই আসছেন? আচ্ছা শোনো, ওর সামনে আমাকে নাম ধরে ডাকবে, ম্যাডাম বলে ডাকবে না। কেন? এমনি ভালো শোনায় না তাই। আচ্ছা ঠিক আছে। আবারও দুজন চুপচাপ। তিথির চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে।
অনন্ত দেখে ভাবলো মেয়েটা যে কি পাগলামি শুরু করেছে। ধুর, একে বোঝাতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। বলো। আপনি আমার জন্য কান্না করেন কেন? আপনি দেখতে অনেক সুন্দর। আপনার সেই রকম একটা ছেলের সাথে বিয়ে হবে। আমার সেরকম লাগবে না, তোমাকে লাগবে। আমি কেন? কারণ আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, আর এ কথা তুমি জানো। হ্যাঁ, আপনার কথা মানলাম। এখন তো আমার বিয়ে হয়েছে, এখনো কি? হ্যাঁ, এখনো ভালোবাসি আর ভালোবাসবো। হায় আল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, তোমার জন্য। কি এমন আছে আমার ভেতরে? জানি না, তবে আমার তোমাকেই লাগবে। আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমার আপনাকে লাগবেও না। আমি তো ভালোবাসতে বলিনি, আমি ভালোবেসে যাব। কি আর করা, পুরা কপাল আমার। এটা বলে তিথি দৌড়ে চলে গেল। নিশ্চয়ই এখন মেয়েটা কান্না করবে। দূর, এইরকম কেউ কারোর জন্য পাগল হয়? রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। অনন্যা অনন্ত সামনাসামনি বসেছে। চোখ মুছতে মুছতে তিথি এলো। এসে অনন্যার পাশে বসতে যাবে, তখন অনন্যা বলল, এখানে না, তুই তোর দুলাভাইয়ের কাছে বস। না, আমি এখানেই ঠিক আছি। এই জানো কি হয়েছে? অনন্যা অনন্তকে বলল কথাটা। কি হয়েছে? আচ্ছা, আগে বাবা মা যাক, তারপর বলছি। কিছুক্ষণ পর অনন্যার বাবা মা খাওয়া শেষ করে উঠে গেল। এই শোনো, যেটা বলতে চাইছিলাম, তিথি একজনকে ভালোবাসে। মানে? অনন্ত তো ভয়ে শেষ। অনন্ত ভাবছে দিদি সব বলে দিয়েছে। মানে আমার বেষ্টটা শুধু কান্না করে। আজ ওর কাছে অনেক কষ্টে জানতে পেরেছি ও একজনকে খুব ভালোবাসে। ও, তা কাকে? আরে নামটাই তো বললোই না, এই কুত্তাটার নামটাও তো বললো না। দেখেছো ওর ঘাড় তেরামি। আচ্ছা, এটা আপনি খান। তিথি একটা মাছ অনন্তের প্লেটে দিল। আমার তো একটা আছেই। এটা খেলে কি সমস্যা হবে আপনার? এই, ও দিয়েছে, খাও তুমি। আচ্ছা। হঠাৎ অনন্তের পায়ের উপর আরেকটা পা অনুভব করলো। অনন্ত বুঝতে পারলো এটা তিথির পা, কারণ অনন্যা অনন্তের সামনাসামনি বসেছে। কিন্তু টেবিল বড় হয় অনন্তের পায়ের নাগাল অনন্যা পাবে না। অনন্ত পা দিয়ে তিথির পা সরিয়ে দেয়। তিথি আবার কান্না করে, তবে কান্নার আওয়াজ হয় না, শুধু পানি পড়ছে অনবরত, আর পানিগুলো তার প্লেটে পড়ছে। এই অবস্থা দেখে অনন্ত তার পা তিথির পায়ের উপর দেয়, যাতে কান্নাটা একটু থামে। সেটাই হলো। তিথি চোখের পানি মুছে খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে প্লেটের ভাতগুলো এলোমেলো করে খাচ্ছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি হয়েছে। খাওয়া শেষে অনন্তকে নিয়ে অনন্যা তার রুমে যায়, আর তিথি তার রুমে। আচ্ছা স্যার, আপনার কি অভিমান কমেছে? কমেছে। এখন তো ভালোভাবে কথা বলো। বলছি তো। তাহলে আমার আই লাভ ইউ এর উত্তরটা দিবে না? সেটাও দিব। অনন্ত আর অনন্যা কথা বলছিল, আর তিথি এসে তাদের দরজার সামনে দাঁড়ায়। তার ঘুম হচ্ছিল না, আর এসে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে পায় তিথি। আচ্ছা, কাছে আসো। কেন? উত্তরটা শুনবা না? উত্তর শুনতে কাছে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই। আসলাম। অনন্যা কাছে আসতেই অনন্ত অনন্যাকে কোলে তুলে বলল, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছো। সরি গো, আর কষ্ট দিব না। প্রমিস করো। প্রমিস। এখন আমার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। তিথি দরজা থেকে উঠে তার রুমে চলে গেল। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়লো। আরেকটা বালিশ মাথার নিচে দিল, আর একটা বালিশ তার পাশে রেখে তার উপর হাত রেখে বলল, ও অনন্ত, অনন্ত, আমার লক্ষ্মী দুষ্টু সোনাটা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, প্রমিস করো। বালিশ তো আর উত্তর দিতে পারে না, তাই তিথি বলল, ওই আমাকে প্রমিস করবে না, তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলে। যাও, তোমার সাথে আরি, তোমার সাথে কথা নেই। রাত যত বাড়তে থাকে তিথির পাগলামও বাড়তে থাকে। একসময় পাগলামি করতে করতে বালিশটা জড়িয়ে ধরে রেখে অনন্ত অনন্ত করতে করতে তিথি ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা অনন্ত ঘুমিয়ে আছে। অনন্যা গোসল শেষ করে সে দেখলো অনন্তের ঘুম ভাঙলো, আর অনন্তকে ফ্রেশ হতে বলল। আর এদিকে তিথি অনেক সকালেই ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অনন্যা তিথির কাছে আসলো। এই কুত্তা। হ্যাঁ, বল। এই, তুই আগে কত চঞ্চল ছিলি, আর এখন এমন হয়ে গেলে কিভাবে? কই না তো, আমি তো আগের মতোই আছি। না, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। লাগবে না, বাদ দে। শোন, আমি এখনই চলে যাব, আর অফিসে যেতে হবে, কাজ আছে।
এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো লাগলো রে। আর প্রতিদিন আমাকে ফোন করবে কিন্তু। ওকে জানো, ফোন করব। হুম। ভেতরে চল, এখন হুপুর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মার সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসে চলে গেল। তিথি অনন্তের সাথে আর দেখা করেনি। আর অনন্ত বিকেলে তাদের বাসায় ফিরল। পরদিন সকালবেলা অনন্তের অফিসে যাওয়ার সময়। এই শোনো, বলো। আসার সময় আমার জন্য 2টা গোলাপ নিয়ে আসবে। গোলাপ দিয়ে কি হবে? গোলাপ দিয়ে কি হয় তুই জানিস না কুত্তা? না, সত্যি জানি না। তোর জানতে হবে না। ওকে বাই। অনন্যা রাগে কিছু বলল না, শুধু ফুঁসতে থাকে। অনন্ত রুমের দরজা খুলে চলে যাবে, এমন সময় কিভাবে আবার ফিরে আসে অনন্যার দিকে। অনন্তের এভাবে আসা দেখে অনন্যা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। অনন্ত গিয়ে অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কুত্তা ছাড় বলছি আমাকে। সরি, ভুল হয়ে গেছে। ফুল 2টা না 20টা আনবো। আনতে হবে না তোর। খুব রাগ হয়েছে তাই না? না, হয়নি। অনন্ত জানে যে অনন্যা অনেক রাগ করেছে। অনন্ত অনন্যাকে তার দিকে ঘোরালো আর খুব কাছে টেনে নিল। আর অনন্যা ঠোঁটে একটা চুমু এঁকে দিল। কি গো, রাগ কমেনি? কমেছে, তবে একটু। তাই? ফুল কিন্তু নিয়ে আসবে। ওকে বাবু সোনা, তা নিয়ে আসবো। মিষ্টি খেয়ে তো তোতলা হয়ে গেলে নাকি? কই মিষ্টি খেলাম? এই যে মাত্রই তো খেলে। আরে না। বুঝি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই না না না, অনেক ভিজে গেছে, অফিসে দেরি হয়ে যাবে, এখনই যাও। সত্যি তো। ওকে বাই। অনন্ত চলে গেল। অনন্যা লাস্ট বারের মতো বলে দিল, ফুলটা নিয়ে আসলে ঘরে ঢুকিয়ে দেব না কিন্তু। অনন্যা ভাবছে কথাটা শুনলো কিনা। ধুর, শুনছে মনে হয়। অনন্ত অফিসে এসে প্রথমে তিথির সাথে দেখা করে তিথি কাজের কথা ছাড়া আর একটা কথাও বলল না অনন্তকে। অনন্তের দিকে তাকালোও না তিথি। এদিকে অনন্তের কোনো খেয়ালই নেই, কারণ সে তো আর তিথিকে ভালোবাসে না। সারাদিন কাজ করার পর অফিস শেষ হয় রাত 8টায়। অনন্ত অফিস থেকে বেরিয়ে দেখে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন থামবে তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে তিথি তার গাড়ি এনে দাঁড় করালো। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। না ম্যাডাম, ঠিক আছে। ওঠো বলছি। না ঠিক আছে, আমি যেতে পারবো। বৃষ্টি কখন থামে বলা যায় না। তুমি বাসায় না গেলে বোন অনেক টেনশন করবে আর তোমাকে মিস করবে, তাই বলছি ওঠো। এত জোরাজুরি দেখে অনন্ত গাড়িতে বসলো। গাড়িটা তিথি চালাচ্ছিল, তার পাশে অনন্ত বসা। খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে তিথি গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল। দুজন চুপচাপ ছিল। হঠাৎ তিথি অনন্তকে প্রশ্ন করলো, অনন্যাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি, সেটা বলেও বোঝাতে পারবো না। এই কয়েকদিনে এত ভালোবেসে ফেলেছো? না। তাহলে? ওর সাথে আমার পরিচয় তো অনেক আগে থেকে। মানে? তাহলে শোনেন বলছি। অনন্যা আর অনন্তর সেই পূর্বের ঘটনাগুলো সব বলল। ও এই ব্যাপার। হুম। দুজন যখন দুজনকে ভালোই বাসতে, তাহলে মাঝখানে এতদিন দূরে ছিলে কেন? জানি না। হ্যাঁ, ভালো আমিও বাসি তোমাকে, ওর থেকেও বেশি। তোমার বাসায় পৌঁছে গেছি। অনন্ত বাইরে তাকিয়ে দেখলো বাসার সামনে পৌঁছে গেছে। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা, তাহলে ভেতরে চলেন। না, অন্য একদিন। আসেন আজকেই। বললাম তো অন্য একদিন। অনন্ত গাড়ি থেকে নামবে, হঠাৎই তিথি তাকে টেনে ধরলো। অনন্ত পেছন ফিরে দেখে তিথি সে আগের মতো কান্না করছে, অঝরে পানি পড়ছে চোখ দিয়ে। শোনো। হ্যাঁ বলেন। ভালোবাসি তোমায়। তিথি সহ্য করতে না পেরে অনন্তকে জোরে আঁকড়ে ধরে লিপ কিস করলো। অনন্ত তো সেই রকম অবাক, তিথি এগুলো কি ধরনের পাগলামি করছে। অনন্ত জোর করে কোনো রকম তিথিকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিল। এগুলো ঠিক করলেন না আপনি? অনন্ত গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। তিথি গাড়ি স্টার্ট করে চলে যায়। এদিকে অনন্তের টেনশন অনেকটা বেড়ে গেছে। তিথি ম্যাডাম আজকে তার সাথে এটা কি করলো? অনন্ত সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়লো। সে এসে অনন্যাকে দেখতে পেল না, হয়তো তার বাবা মার সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ অনন্তের মনে পড়লো, ও নো, অনন্যা আমাকে গোলাপ আনতে বলেছিল। ও শিট। ঠিক তখনই রুমে অনন্যার প্রবেশ। অনন্যা এসে বলল, কই আমার গিফট? মানে? কি মানে করছো? অনন্ত তো ভয় শেষ। সে হঠাৎ তার প্যান্টের পকেটে হাত দেয়। এই আমার পকেটে কাটা কাটা, এইগুলো কি? অনন্ত প্যান্ট থেকে হাত বের করলো আর দেখে কয়েকটা গোলাপ।
ইয়ে। অনন্যা ফুলগুলো দেখে খুবই খুশি হলো। অনন্ত ভাবছে সে তো ফুল কিনেনি, তাহলে ফুল আসলো কোথা থেকে। এই অনেক অনেক খুশি হয়েছি আমি। অনন্ত এই কথাটা ভাবছে, অনন্যা কি বলছে তার মাথায় ঢুকছে না। এই হ্যাঁ 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 বলো। থ্যাংক ইউ। হঠাৎ অনন্তর ফোনে একটা মেসেজ আসলো। অনন্ত ফোনটা হাতে নিয়ে দেখে তিথি মেসেজ করেছে। অফিসের বস, তাই নাম্বারটা সেভই ছিল। অনন্যা তখন অনন্তকে জড়িয়ে ধরে আছে, আর অনন্ত তিথির দেওয়া মেসেজ পড়ছে মনে মনে। এই যে স্যার, আপনার পকেটে কয়েক জোড়া গোলাপ দিয়েছি, এটা তোমার জন্য। তোমাকে কিস খাওয়ার সময় ফুলগুলো দিয়েছি, আর তোমার ঠোঁট অনেক মিষ্টি। আর হ্যাঁ, মিস ইউ। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ কি বলবো? কি বলবা? খেতে দাও, ক্ষুধা লাগছে অনেক। ওকে বাবুটা, যাও রেডি হয়ে আসো। অনন্ত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। সে সময় আবার তিথির মেসেজ। কি করো? অনন্ত ভাবছে রিপ্লাই দিবে কি দেবে না। ভাবতে ভাবতে আরেকটা মেসেজ। এই কিছু বলছো না কেন? ফ্রেশ হচ্ছি, ডিনার করব এখন। ওকে, তাহলে আমিও খেয়ে নিচ্ছি। অনন্ত আর কোনো রিপ্লাই করলো না। খাওয়ার টেবিলে অনন্যা অনন্তকে জিজ্ঞেস করলো, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। মিথ্যা বলছো না তো? না, সত্যি কিছু হয়নি আমার। তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া শেষ করে অনন্ত শুয়ে সে তিথির কথাই ভাবছে। অনেক রাত হয়ে যায়, তার চোখে ঘুম নেই, কারণ এরকম অবস্থা অনন্ত মেনে নিতে পারছে না। কিছুক্ষণ ভাবার পর অনন্ত মনে মনে সিদ্ধান্ত নিল যে সে চাকরিটা ছেড়ে দেবে এবং আগামীকালই দেবে। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যায় আর সোজা তিথির রুমে। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ, আসো। অনন্ত রুমের মধ্যে প্রবেশ করলো। বসো। অনন্ত কিছু না বলে বসলো, অনেকটা রাগান্বিত ভাব। কিছু বলবে? আমি এই জবটা আর করব না। অনন্তের কথা শুনে তিথি খুবই অবাক হয়, আর চোখেও পানি চলে আসে। কেন, কি হয়েছে? কেন করবে না চাকরি? এমনি ভালো লাগে না। কেন ভালো লাগে না? সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কে হ্যাঁ, যে সব আপনাকে বলতে যাব? আমি না করছি, ব্যাস জব করব না। আচ্ছা, আমার কথাও শোনো। জবটা ছেড়ে দিয়ে তুমি বাসায় যাওয়ার আগেই আমার মৃত্যুর খবর পাবে। আহ, আপনি এমন করছেন কেন? আমাকে কি আপনি ভালো থাকতে দিবেন না? তুমি কি আমাকে ভালো থাকতে দিবে না? আপনি উল্টাপাল্টা কিছু করবেন না, আমি যাচ্ছি। বললাম তো, বাসায় যাওয়ার আগেই খবর পাবে যে আমি আর নেই। ওকে ওকে, ছাড়বো না জবটা। অনন্ত গরম হয়ে বলল, আর রুম থেকে বাইরে চলে গেল। আর এদিকে তিথি মিষ্টি করে একটা হাসলো। সেদিন দুপুরে অফিসে একটা জরুরি মিটিং বসলো। সেখানে সিদ্ধান্ত হয়ে অফিস থেকে 12 জনকে 1 মাসের জন্য চট্টগ্রাম যেতে হবে। অনন্তের নামও আছে সেই লিস্টে, আর তিথি তো অবশ্যই যাবে। সেদিন অফিস শেষে অনন্ত বাইরে দাঁড়িয়েছিল গাড়ির জন্য। গাড়িতে ওঠো। না, উঠবো না। আচ্ছা, আজ ভয় নেই। না, আপনি যান। আর হ্যাঁ, 12টার মধ্যে অফিসে আসবে। বাই, মিস ইউ। অনন্ত বাসায় ফিরল। অনন্যাকে তার কাজের কথা বলল। কথাটা শোনার পর অনন্যা একটু বেশি খুশি হলো। কী কারণে খুশি হলো সেটা অনন্ত বুঝতে পারেনি। পরদিন 12টার আগে অনন্ত রেডি হয়ে অফিসে চলে আসে। দুপুরের খাওয়া অফিসে খেয়ে সবাই বসে আছে। সবাই অপেক্ষা করছে তিথি ম্যামের জন্য। সে এখনো আসেনি। অনন্তকে কয়েকজন ফোন করতে চাপে পড়ে অনন্ত ফোন করলো। হ্যালো, আপনি কোথায়? আর একটু অপেক্ষা করো, আসছি আমি। অনন্তকে আর কিছু বলতে না দিয়ে একাই কথা বলল। নিজের কলটা কেটে দিল। কিছুক্ষণ পর তিথি আসলো। সরি, বাসায় একটু প্রবলেম হয়েছিল, তাই লেট হয়ে গেল। সবাই তাহলে রেডি? জি ম্যাম। ওকে, চলো। তিথি অনন্তের সাথে থাকার চেষ্টা করে সবসময়, এখনো তাই করছে অনন্তের পাশে। আচ্ছা, কেমন লাগছে আমাকে বললে না তো? ভালো। অন্যদিকে তাকিয়ে বলল কথাটা। তিথি এটা দেখে মনে মনে খুবই রাগ করলো। তারা চট্টগ্রামে ট্রেনে যাবে। সবাই স্টেশনে অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্রথমে হাইসে বাসে যাওয়ার কথা ছিল, কয়েকজনের সমস্যার কারণে ট্রেনে যেতে হচ্ছে। দুপুর থেকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। পরে খোঁজ নিয়ে শোনা যায় 10টায় ট্রেন ছাড়বে। যাদের সমস্যা ছিল অন্যরা তাদের সমালোচনা করে ধুয়ে দিচ্ছে একদম। দিদি সবাইকে কিছুক্ষণ পরপর গাইড দিচ্ছে যাতে সবাই একটু ঠান্ডা থাকে। 10টার পরপরই ট্রেন চলে আসলো। সবাই এক এক করে ট্রেনে উঠলো। অনন্ত সবার আগে, তার পেছনে তিথি। বগিতে ওঠার পর তাদের বুকিং করা সিটের কাছে গেল। ওখানে গিয়ে তিথি অনন্তের হাত ধরে এক সিটে ধপাস করে বসে পড়লো। এমন করে টান দেওয়াতে অনন্তের হাতে একটু ব্যথা লাগলো। বস হয় তাই কিছু বলতে পারলো না, শুধু বলল, এইভাবে টান দিলেন কেন? এত পথ যাব, কাছের মানুষ যদি কাছে না থাকে তাহলে কেয়ার করবে কে? এগুলো ঠিক না, আমি কিন্তু অন্য কারো।
হ্যাঁ জানি আমি, আর আমি অন্য কারো না, আমি শুধু আপনার। এত পাগলামি আসে কোথা থেকে? আপনার বিয়ে হলেই তো সব ভুলে যাবেন, তাহলে এখন এমন করছেন কেন? না, বিয়েই হবে না, আবার ভুলে যাব কিভাবে? মানে? কিছু না, এখন চুপচাপ বসে থাকেন। রাতের খাওয়া ট্রেনে সেরে নিল। অনন্ত চুপচাপ বসে আছে, তিথি থেকে একটু দূরে, যাতে তিথির সাথে তার শরীরে কোনো টাচই না লাগে। অনন্ত কী ভেবে যেন অনন্যাকে ফোন দিল। অনন্যার নাম্বার ব্যস্ত দেখায়, অনেকবার ফোন দিয়ে তাও সে নাম্বার ব্যস্ত। অনন্ত কিছু না ভেবে আর কল করলো না। হঠাৎ তিথি বলল, এই শোনো, আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমান, পারমিশন নেওয়ার কি আছে? আপনার কাঁধে মাথা রেখে ঘুমাবো তো, তাই পারমিশন নিয়ে নিলাম। এটা বলেই অনন্তের কাঁধে তিথি মাথা রাখলো। এই ম্যাডাম, এই। অনন্ত আর কিছু বলতে পারল না। রাতে বৃষ্টি শুরু হওয়ার খুব ঠান্ডা পড়ল। ঠান্ডায় তিথি জড়সড় হয়ে গেছে, আর অনন্তকে আরও বেশি করে জড়িয়ে ধরেছে। অনন্ত তিথির দিকে তাকালো আর দেখলো একটা বাচ্চার মতো দেখাচ্ছে তাকে, মনে হয় কিছুই বোঝে না, কিন্তু এটা যে শয়তানের একটা হাড্ডি সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তিথি ঠান্ডায় আরও জড়সড় হয়ে পড়ল। এটা দেখে অনন্ত তিথির ব্যাগ থেকে একটা ওড়না বের করলো আর তিথির গায়ের উপর দিল। অনেক রাত হয়েছে, অনন্ত একটু ঘুম পাচ্ছে। অনন্ত ঘুমিয়ে গেল। ভোরের দিকে তাদের গন্তব্যে ট্রেন থামলো। একজন এসে তিথিকে ডাকলো, ম্যাম, ম্যাম। থ্যাঙ্কস। কি জন্য? আমার কেয়ার নেওয়ার জন্য। কই আপনার কেয়ার নিলাম? এই যে আমার গায়ের ওপর ওড়না, তার প্রমাণ। অনন্ত কিছু বলল না। রাতে অনেক ঠান্ডা ছিল। ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, নাহলে খুব কষ্ট হতো। এক সময় একবারও পাবেন না। হাত পা কেটে রেখে দিব, যাতে সেগুলো আমার কেয়ার না নিতে পারে। অনন্ত একটু হেসে বলল, এইগুলো বাদ দেন, বের হই এখন, আমরা এসে গেছি। সবাই ট্রেন থেকে নামলো। ট্রেন থেকে নেমে অনন্ত অনন্যাকে ফোন করলো, কিন্তু নম্বর এখন বন্ধ। অনন্ত বাবা মাকে ফোন করে খোঁজ নিল, কিন্তু অনন্যার কথা তাদের কাছে জিজ্ঞেস করলো না। অনন্ত একটু রাগই করেছে। সে মনে মনে জেদ ধরে বসলো, অনন্যা ফোন না দিলে সেও দেবে না। কি হলো, হাঁটছো না কেন? দাঁড়িয়ে থেকে কি ভাবো? কিছু না। তো চলো, সবাই তো যাচ্ছে। আমরা এখন কই যাব? একটা হোটেল বুকিং করা আছে হেড অফিসের পাশেই, ওখানেই যাব এখন। ও ম্যাডাম, একটা কথা বলি। বলো। আমার এখানে থাকাটা একটু কমানো যায় না? না, এটা সম্ভব না। আর এখানে আমরা একটা কাজে আসছি, আর কিছু শিখতে আসছি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে চলো। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছালো। সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হলো। অনন্ত রুমে গিয়ে শুয়ে আছে আর অনন্যার কথা ভাবছে। মেয়েটা একবারও ফোন দিল না, আবার এখন তার ফোন বন্ধ পাচ্ছি। অনন্ত কথাগুলো ভাবছে, হঠাৎ অনন্তের ফোন আসলো। মোবাইলটা বের করে দেখে তার বাবা ফোন দিয়েছে। ফোন ধরে, হ্যাঁ বাবা বলো। বৌমা বাসায় চলে যাচ্ছে, তোকে কি কিছু বলেছে? অনন্ত ভাবছে কি বলবে, আর অনন্যা হঠাৎ বাসায় কেন যাচ্ছে। অনেক প্রশ্ন ঘুরছে অনন্তের মনে। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা বলেছে। ও, সকালে কিছু খেয়েছিস কি? হ্যাঁ, তুমি খাইছো? হ্যাঁ, তো রাখছি এখন। ঠিক আছে বাবা। অনন্ত আবার হতাশ হয়ে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর অনন্ত ঘুমের মধ্যেই বুঝতে পারলো তার বুকের উপর ভারী কিছু আছে। অনন্ত চোখ খুলে দেখে তিথি তার বুকের উপর মাথা রাখলো, মোবাইলে গেমস খেলছে। অনন্ত ধরফর করে উঠলো। এই আপনি এখানে কেন? কেন আসা যাবে না? কেন আসছেন? এমনি। আরে বোঝেন না, আপনি মেয়ে মানুষ, আর সবাই কি বলবে। তো কে কি বললো তা দিয়ে আমি কি করব? সেদিকে খেয়াল রাখতে হবে। বাদ দাও তো, যেটা বলতে আসছি সেটা শোনো। হ্যাঁ বলেন। আজ তো কোনো কাজ নেই। এটা তো আগেই বলছেন, জানা আছে। বিকেলে কি করবা? কি আর করব, ঘুমাবো। না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কি যে বলেন ম্যাডাম, আমি যেতে পারবো না, আরও যে আছে তাদের বলেন। উফ, আমার একটা কথাও শুনিস না। তুই রেডি হয়ে থাকবি, আমি 4টায় এসে যেন তোকে দেখি তুই রেডি। এটা বলে তিথি চলে গেল। হ্যাঁ আসছে, যাব না, আমি জীবনেও যাব না। যা করার করুক, এদিকে আমার উনিটা ফোন ধরছে না, আমি ওর সাথে যাব, তাই না? অনন্ত কথাগুলো গুনগুন করে বলছিল। বিকেলে সঠিক সময় অনন্ত রুমে তিথি এসে বলল, এখনো রেডি হওনি, যাবে না? অনন্ত তিথির দিকে তাকালো না। অনন্ত মোবাইলে আপনাদের জন্য গল্প লিখছে। কি হলো, যাবে না? অনন্ত তাও কিছু বলল না, তার দিকে তাকালো না। এই যে যাবে না, ওঠো বলছি। তিথি গিয়ে অনন্তের কলার ধরে, ওঠ বলছি, ওঠ। অনন্ত তাও উঠে না, তিথির দিকে তাকালোও না। উঠবেন না? অনন্ত তাও কিছু বলল না। আচ্ছা সরি। তিথি কান্না করতে করতে চলে গেল। তিথি যাওয়ার পর না, বেশি বেশি হয়ে গেল মনে হয়।
ঘুরতেই তো যাইতে চাইছে, এমন ব্যবহারটা করা ঠিক হয়নি। কি করি, যাব নাকি যাব না? আবার ম্যাডাম কিছু উল্টাপাল্টা করে ফেলবে না তো? যে মানুষ, যেতেই হবে। অনন্ত এটা ভেবে রেডি হয়ে তিথির রুমে গেল। সেখানে গিয়ে দেখে দরজা খোলাই আছে। দরজা থেকে দাঁড়িয়ে অনন্ত বলল, ম্যাডাম আসতে পারি? তিথি শোয়া ছিল। অনন্তের ডাকে লাফ দিয়ে উঠে পড়ল। হ্যাঁ আসো। চলেন। কোথায়? ঘুরতে। না, যাব না। সত্যি? হুম। ওকে, তাহলে আমি আরিফার সাথে যাই। আরিফা তাদের সাথে আসা একজন কলিগ। আরিফার সাথে যাবে মানে? মানে ও বলছিল যে ঘুরতে যাবেন কি না, গেলে বললেন। এখন আপনি তো যাবেন না, তাই তাকেই বলি। এই না না, আমি যাব না, আপনি রেস্ট নেন। না, আমি যাব। রেডি হয়ে নিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দুজনেই ঘুরতে বের হয়েছে। এখানে কোনো জায়গায় কারো চেনা না। আচ্ছা, যাবোটা কই? আচ্ছা, হাঁটতে থাকি, কোনো একটা ভালো জায়গায় নিশ্চয়ই পেয়ে যাব। হাঁটেন। তিথি আগে হাঁটছে আর পেছনে হাঁটছে অনন্ত। হাঁটতে হাঁটতে তারা একটা ফাঁকা জায়গা খুঁজে পেল। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হয়তো সামনে একটা বড় নদী আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানেই বসি। এখানে? এটা কোনো জায়গা হলো? কি আর করবে, কিছুই তো চিনি না। একই অবস্থা। এটা বলে অনন্ত বসে পড়ল। দুজনে চুপচাপ। তিথি কিছুক্ষণ পরপর আর চোখে অনন্তের দিকে তাকাচ্ছে। অনন্ত বুঝতে পারে, তবে কিছুই বলে না। হঠাৎ অনন্ত প্রশ্ন করল, আচ্ছা, আপনি পাগলামো করেন কেন? আমি কি করলাম আবার? এই যে আমার সাথে যে ব্যবহার করেন, আবার আমাকে নাকি ভালোবাসেন, এটা কি ঠিক? ভুলের কি আছে, সব ঠিক। ও, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা ফ্রেন্ড হয়ে থাকি? না। আমি তো বিবাহিত। তোমার বিয়ে আগে থেকেই। আমি তোমাকে ভালোবাসি। দোষটা তো আমার না, তোমার। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো। তাই বলে এখনো? হ্যাঁ, এখনো, আর সারা জীবন। এটা যদিও জানতে পারে? আপনি না বললে তো জানতে পারবে না। আপনার বোনকে আমি অনেক ভালোবাসি। জানি আমি, কিন্তু আমি যে আপনাকে অনেক ভালোবাসি। ওকে ওকে ওকে, অনেক হয়েছে, বাদ দেন এসব। ওকে, দিলাম। আচ্ছা, এখন উঠি? না, সবে মাত্র বসলাম, এখনই উঠবে কেন? আরেকটু হাঁটি, নতুন জায়গা তো ভালোই লাগছে। ওকে, হাতটা ধরেন। না, আপনি একাই ওঠেন। হাত ধরলেই তো আর বউ হয়ে যাব না আমি। তা ঠিক। তো হাতটা ধরেন। অনন্তের হাতটা ধরে তিথিকে ওঠালো। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই অনন্যার ফোন। অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে। ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, সরি। না, কোনো সরি টরি চেয়ে কাজ হবে না। আমি তোমায় মাফ করতে পারবো না, তুমি আমাকে ফোন দাওনি। তার জন্য সরি বলিনি আমি। তাহলে? আমি চলে যাচ্ছি। কথাটা শুনে অনন্তের কেমন যেন লাগলো। কই যাচ্ছ? তোমাকে পুরো ঘটনাটা বলি। আমার সত্যিই একটা সম্পর্ক ছিল। ছেলেটা বিদেশে থাকে, তো সে আমাকে বলে তাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে। এদিকে বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দেয়। আর তোমাকে সেই দিন দেখে আমার মাথায় একটা প্ল্যান আসে। আর এতদিন যা ছিল সব অভিনয়। আমি এখন এয়ারপোর্টে আছি, একটু পরে ফ্লাইট। আমি ওকে এত ভালোবাসি যে আমি সবাইকে ছাড়তে বাধ্য। যাই হোক, মাফ করে দিও, আর কখনো কথা হবে না। তুমি কিছু বলবে? অনন্ত দাঁড়িয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলবে? সময় নেই আমার। যেখানেই থাকো ভালো থেকো। অনন্ত কল কেটে দেয় আর ফোনটা রাস্তার পাশে ফেলে দেয়। ফোন ফেলে দেওয়া দেখে তিথি তো সেই লেভেলের অবাক হয়। এই এই কি হয়েছে তোমার? অনন্ত কিছু না বলে রাস্তার উপরে বসে পড়ল। এই খারাপ লাগছে তোমার? অনন্ত পাথরের মতো হয়ে গেছে। কি হয়েছে বলো না কেন? ও নেই। ও নেই মানে? কে নেই? ও নেই, আমাকে রেখে চলে গেছে। কে? অনন্যা। কি? ও তোমাকে রেখে কই যাবে? কি আবল তাবল বলছো? ও একটা ছেলেকে ভালোবাসে। অনন্যার পুরো ঘটনা তিথিকে বলল। কথাটা শুনে তিথিও বসে পড়ল। ওর তো এমন কাজ করার কথা না। অনন্ত চুপ করে আছে, কিন্তু তার চোখ বেয়ে পানি পড়ছে। আচ্ছা দাঁড়াও তো, ওর বাসায় ফোন দিয়ে দেখি। আপনাকে তো বললাম ও পালিয়েছে, ওর বাসায় ফোন দিতে হবে না। ও আচ্ছা, আমি তো ওকে কম ভালোবাসিনি, আমাকে ছেড়ে চলে গেল কেন? ও যে ভালোবাসেনি সেই জন্য। এখন বাসায় কি বলবো আমি? সত্যি যা তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। কথাটা শুনে তিথিকে চড় মারে অনন্ত। আর একবার যদি এই বউ বিয়ের কথা আমার সামনে বলছেন, তাহলে আমি এই জব আর আপনাকে ছেড়েই চলে যাব। তিথি গাল ধরে বসে আছে। চটা বেশ জোরেই মেরেছে। গালটা একদম লাল হয়ে গেছে।
মুখের এমন অবস্থা, মনে হচ্ছে কান্না করে দেবে। এখন চলেন যাওয়া যাক। আপনি যান, আমার যখন ইচ্ছা যাব আমি। আর আমার পিছু পিছু আপনি থাকবেন না বলে দিলাম। আচ্ছা। অনন্ত বসেই থাকে আর তিথি সেখান থেকে রাস্তার আরেক পাশে চলে যায়। একটা গাড়ি দাঁড় করিয়ে উঠতে যাবে, তখনই তিথি ভাবলো, ধুর, আমি একটা চর খেয়ে চলে যাচ্ছি কেন? হাজারটা মারলেও থাকতে হবে। ও যদি এখন কিছু করে বসে, না, যাওয়া যাবে না। এটা ভেবে আর গাড়িতে উঠলো না। রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে অনন্তকে ফলো করলো। অনন্ত বারবার হাত দিয়ে তার চোখের পানি মুছছে, আর এদিকে তিথি গাছের আড়ালে দাঁড়িয়ে অনন্তর খেয়াল রাখছে। সন্ধ্যার কিছুক্ষণ পর উঠে সেখান থেকে হোটেলে চলে গেল। অনন্ত যেখানে মোবাইলটা ফেলে গিয়েছিল সেখান থেকে মোবাইলটা কুড়িয়ে নিয়ে তিথিও হোটেলে চলে যায়। অনন্ত রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল আর পুরনো কথাগুলো ভাবতে থাকলো। রাতে সে কোনো খাবার খায়নি, সকালেও সে কোনো খাবার খায়নি। খাবার কম অর্ডার করায় কেয়ারটেকার অনন্তদের বস মানে তিথির কাছে যায়। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাদের একজন রাতে আর সকালে কিছুই খাচ্ছে না। উনি বলেছেন দুপুরে যাতে খাবার নিয়ে না যায়। উনি কি বাড়ি থেকে কিছু খেয়ে আসেন? কত নাম্বার রুম? 724 নম্বর ম্যাম। ও। তিথি বুঝতে পারলো যে অনন্তই তাহলে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। আচ্ছা শোনো, দুপুরে ওর রুমে খাবার দিয়ে আসবে। উনি যে মানা করেছেন ম্যাম। আমি বলছি দিয়ে আসবে, আর উনি অবশ্যই খাবেন। ওকে ম্যাম। তিথি গেল অনন্তের রুমে। রাতে আর সকালের খাবার খাননি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। অনন্ত শুয়েছিল, তিথি আসছে তা উঠছে না। তিথি এটা দেখে একটু অবাকই হলো। তাই বলে খাবে না? না। আচ্ছা কয়দিন না খেয়ে থাকবে? না খেয়ে মরে যাব। লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। তিথির এমন কথা শুনে শোয়া অবস্থায় অনন্ত অবাক হলো। ওই, তুই যদি না খেয়ে মরে যাস, দোষ তো আমার দায়িত্বে তোদের সবাইকে নিয়ে আসছি, তাই না? ভালোভাবে বললাম, খেয়ে নিস। হুম। আর হ্যাঁ, বউ চলে গেছে তো কি হয়েছে? বউয়ের অভাব পড়ছে? আমার কথা বলছি না কিন্তু। শোন, ওর থেকে ভালো মেয়ে তোকে বিয়ে করাবো। লাগবে না, আমি আর বিয়ে করব না। চুপ! মিথ্যা ভালোবাসার মধ্যে এতদিন ছিলি। আল্লাহ যা করছে ভালো করছেন। হুম। এখন ওঠো, অফিসে যেতে হবে। আচ্ছা জান, আসছি আমি। আচ্ছা তুমি মাথার নিচের দিকে ওভাবে দিয়ে আছো কেন? কি হয়েছে? কই কিছু না তো। দেখি তাকাও এদিকে। না, কিছু হয়নি। তিথি বিছানায় গিয়ে অনন্তের মাথাটা উপরের দিকে তুলল। হায় আল্লাহ, এ কি অবস্থা করছো? কান্না করতে করতে চোখের 12টা বাজাইছো। অনন্ত উঠে দাঁড়ালো। এ কি, বালিশ তো একদম ভেজা। এগুলো কি চোখের পানি নাকি হিসু করছো? কথাটা শুনে অনন্ত মুচকি হাসলো। রেডি হয়ে নাও, সময় বেশি নেই। অনন্ত বুঝতে পারলো তার মন ভালো করার জন্য তিথি অনেক চেষ্টা করছে। মেয়েটা সত্যিই পাগল। হঠাৎ করে আবার অনন্যার কথা মনে পড়তে অনন্তের মনটা আবার খারাপ হয়ে গেল। সেদিন এভাবেই দিন পার হয়ে যায়। তিথি দরকার ছাড়া অনন্তের সাথে তেমন আর দেখা করে না, তবে খেয়াল রাখে সব সময়। এমনভাবে খেয়াল রাখে অনন্ত বুঝতেই পারে না। পরদিন সকালবেলা মোবাইল রিংটোনে অনন্তের ঘুম ভেঙে গেল। অনন্ত উঠে দেখে তার বালিশের নিচে একটা নতুন মোবাইল ফোন বাজছে। অনন্ত হাতে নিয়ে দেখলো তার বাবা ফোন করেছে। অনন্ত তো সেই অবাক, তার সিমটাই মনে হয়। অনন্ত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো বাবা। হ্যাঁ, তোর নাম্বার গতদিন অফ ছিল কেন? বাবা ফোন হারাই গেছে। ও আচ্ছা, শোন, কিভাবে যে বলবো তোকে। বাবা জানি আমি আপনি অনন্যার কথা বলবেন। হুম। ও যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তোর মা তো তোর জন্য টেনশন করছে অনেক। কই, মার কাছে ফোন দেন তো। তোর মা এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ডাক দিও না, পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো চিন্তা কইরেন না। আচ্ছা ঠিক আছে, সময় মতন খাওয়া দাওয়া করে নিস। আচ্ছা বাবা। বাবার সাথে কথা বলার পর অনন্ত ভাবলো নিশ্চয় এটা তিথির কাজ। অনন্ত উঠে তিথির রুমে যাবে, তখনই উঠতে হবে না, আমি জানি। আপনি এখন আমার রুমেই যাবেন। তিথি ভেতরে আসতে আসতে বলল কথাটা। এই ফোন কার? আপনার। আমার ফোন এটা না। আমার ফোন লাগবে না। আমার সিম পেয়েছেন? কোথায় আপনি? সেদিন আপনার ওই ফোনটা আমি যেইভাবেই হোক সংগ্রহ করি, তারপর দেখি ফোনটার যা তা অবস্থা। আর তাই ভাবলাম আপনাকে একটা গিফট দিই, এই জন্যই ফোনটা দিলাম। হুম, থ্যাঙ্কস। সিমটা আমি রাখলাম, আপনি ফোনটা নিয়ে নেন। আমি একটা ফোন কিনে নিব। বন্ধুরটা গিফট হিসেবে রাখা যায় না? তখন অনন্ত ভাবনায় পড়ল। কি নিব না কি নিব না? ওকে ওকে, পর মানুষের এটা নিতে হবে না। দেন আমার ফোনটা আমাকে দেন। না থাক। তিথি এত খুশি হয় যে মনে হয় এখনই লাভ দেবে। ম্যাডাম, আমাদের আজকে কয়টা পর্যন্ত ট্রেনিং? 4টা। তার মানে আজ আসতে ভালোই লেট হবে। হ্যাঁ।
আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, তাড়াতাড়ি, কাল কিন্তু লেট করেছো। আজ লেট হবে না। অনন্ত রেডি হয়ে সবার আগে বাইরে এসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই এসেছে কিন্তু তিথি ম্যাম আসছে না। অনন্ত ফোন করলো, ফোনটাও রিসিভ করছে না। সবাই অনন্তকে পাঠিয়ে দিল, কারণ সবাই জানে তার সাথেই তিথির বেশি মিল। অনন্ত তিথির রুমের সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। তিথিকে ডাকাডাকি করেও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কয়েকবার ডাকার পর অনন্ত বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অনন্ত কয়েকবার দরজায় জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখে তিথি মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। অনন্ত তাড়াতাড়ি পানি নিয়ে তিথির মুখে ছিটিয়ে দিল। ম্যাডাম 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 উঠেন, এই যে ম্যাডাম উঠেন। অনেক ডাকাডাকির পর তিথি চোখ খুলল। কি হয়েছে, এভাবে পড়ে আছেন যে? এই তো মাথা ঘুরে পড়ে গেছিলাম। শরীর খারাপ আপনার? জানি না, হঠাৎ করেই এমন হলো। তিথি উঠতে যাবে তখন আবার পড়ে গেল। এবার অনন্ত কোনো রকমে ধরে ফেললো। তিথি আবার জ্ঞান হারালো। অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দিল আর বাকি সহযোগীদের ফোন করলো। এরপর সবাই চলে এলো। সবাই আসার পর ডাক্তার আনা হলো। ডাক্তার আসার পর, উনি তো শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, খুব অল্প সময়েই ঘুমান, টেনশন অনেক বেশি করেন। ম্যাডাম, এর এই অবস্থা হলো কিভাবে? আচ্ছা, আমি ঔষধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিন। আর হ্যাঁ, ওনাকে বিশ্রাম নিতে হবে কয়েকদিন। ডাক্তার সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। তাহলে আমরা এখন কি করব? আমাদের যেতে তো হবেই। সেখানে গেলাম, প্রেজেন্টেশন তো ম্যাডাম ছাড়া কেউ তো দিতে পারবে না। হ্যাঁ, আর ম্যাডামের কাছে আরেকজনকে রেখে যেতে হবে। সবাই নানান কথা বলা বলি করছিল। হঠাৎ অনন্ত বলল, আচ্ছা আমি প্রেজেন্টেশন দিব, কেউ একজন এখানে থাকো। না, আমি বলি কি অনন্ত সাহেব, আপনি থাকেন আর আমরা সবাই চলে যাই। ব্যবস্থা একটা হবেই ইনশাল্লাহ। আরে না, আমি এখানে। আপনার সাথে ম্যামের মিল আছে, আপনি থাকেন। অনন্তকে জোরাজুরি করে রেখে সবাই অফিসে গেল। তিথি ঘুম থেকে ওঠার আগে অনন্ত ডাক্তারের লেখা ওষুধগুলো নিয়ে এলো। দুপুরের পরপর তিথি জেগে উঠল। অনন্ত তখন তিথির পাশেই বসে কি যেন ভাবছিল। তিথি উঠেই বলল, সরি, আমি কেন জানি ঘুমাই গেছিলাম, লেট হয়ে গেল, সরি। এখন দুপুর 2টো বাজে। কি, তোমরা কেউ অফিসে যাওনি? সবাই গিয়েছে আর আমাকে রেখে গেছে আপনার দেখাশোনা করার জন্য। না ঠিক আছে, তুমি গেলেও পারতে, আমার কিছুই হয়নি। খাওয়া দাওয়া করেন না, সময় মতো ঘুমান না, আর বলছেন আপনি ঠিক আছেন। সমস্যা কি, এরকম করেন কেন? এমনি কিছু না। তিথি উঠতে যাবে, অনন্ত তাকে থামিয়ে বলল, না আপনি উঠবেন না, কি লাগবে বলেন, আমি দিচ্ছি। না কিছু লাগবে না। তাহলে উঠছেন কেন? ওয়াশরুমে যাব নাকি রুম জাদু করে এখানে উপস্থিত করবেন? না যান। তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, যান আপনি, এখন ভালোই লাগছে আমার। আচ্ছা এই যে ওষুধগুলো রাখা আছে সময় মতো খেয়ে নিয়েন, না খেলে আবার শরীর খারাপ করবে। খাবো। দুপুরের খাবারের অর্ডার করে যাব? না খাবো না। সেটা বললে তো হবে না, খেতে হবে, আমি অর্ডার করে যাচ্ছি। তিথি আর কিছু বলল না। সেদিন রাতে অনন্ত শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। হঠাৎ তিথি ফোন করে বলল, হ্যালো ম্যাডাম কান্না করছেন কেন? আমার রুমে একটু আসবে? দাঁড়ান আসছি আমি। অনন্ত দৌড়ে তিথির রুমে গেল। অনন্ত গিয়ে দেখে তিথি কাঁপছে। অনন্ত কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি হয়েছে? আমি জ্বর সহ্য করতে পারছি না। অনন্ত মাথায় হাত দিয়ে দেখলো সত্যি তো অনেক জ্বর। অনন্ত দেরি না করে জল পট্টি করে দিল আর জ্বরের ওষুধ খাইয়ে দিল। ম্যাডাম রাত তো 1টা বাজে, এবার আমি যাই? না এখানেই। তিথি কথাটা চোখ বন্ধ করেই বলল। জ্বর তখনও কমেনি। অনন্ত বুঝতে পারছে জ্বরের কারণেই আবোল তাবোল বকছে। ম্যাডাম যেতে হবে এখন। বললাম তো এখানে থাকো, কথা কানে যায় না তোমার? আমি তো। শোনো, তুমি অনন্তকে ধরে মাইর দিবা, ছেলেটা আমার কথা একদম শোনে না। কি? হ্যাঁ, আর কথা বলো না, এসে আমার পাশে ঘুমাও, আমার মাথাটা টিপে দাও, আমার ভালো লাগছে না। এটা বলতে বলতে তিথি ঘুমিয়ে গেল। অনন্ত কিছুক্ষণ ভেবে তিথির পাশে গিয়ে বসলো আর তার মাথায় হাত বুলিয়ে দিল। তিথির মাথায় হাত দেওয়ার সাথে সাথে অনন্তের চোখে পানি। আবার তার অনন্যার কথা মনে পড়েছে।
কিছুক্ষণ মাথাটা টিপে দিল অনন্ত। অনন্তেরও ঘুম পাচ্ছে, কিন্তু তিথির পাশে শোয়ার সাহস পাচ্ছে না। বসে থেকেই ঝিমুচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি ঘুমের মধ্যেই বলল, অনেক হয়েছে, এবার ঘুমাও তো। আবার তাই করলো। সে তিথির পাশেই, কিন্তু কাঁথার বাইরে শুয়ে পড়ল। তিথির তো জ্বর, তাই সে কাঁথা মুড়িতে শুয়ে আছে। অনন্ত শোয়ার পর তিথি অনন্তের দিকে এগিয়ে গেল আর অনন্তের উপর কাঁথা দিয়ে অনন্তকে জড়িয়ে ধরল। তিথির শরীর তো জ্বরের কারণে অনেক গরম, তার মধ্যে আবার কাঁথা উপরে দেওয়ায় অনন্ত ঘামতে শুরু করেছে। অনন্ত একটু নড়চড়া করতে পারছে না। তিথি অনন্তের উপর দিয়ে পা তুলে দেয় আর আরও জোরে ঝাপটে ধরে আর আবুল তাবুল কথা বলতে থাকে। অনন্ত ভাবছে, না, শোয়াটা ঠিক হলো না। দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ভালো হতো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে গেল। সকাল যখন হয় তখনই তিথি আগে ঘুম থেকে উঠে গেছে। উঠে দেখে সে অনন্তকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার এক পা অনন্তের উপর আর অনন্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। তিথি আস্তে আস্তে উঠল, উঠে অনন্তের মুখের দিকে তাকালো আর তিথি অনন্তকে দেখে অনন্তের গালে একটা কিস করতে চাইল। গালের খুব কাছে গিয়েও তিথি কি যেন ভেবে মুখ ফিরিয়ে আনলো। তিথি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। তখনও অনন্ত শুয়ে আছে, তার ঘুমই ভাঙছে না। তিথি ভাবলো গত রাতে মনে হয় অনেক জেগেছে। এটা ভেবে তিথি আর ডাকলো না। অফিসের টাইম হয়ে গেল, সবাই রেডি হয়ে বাইরে আসছে। তিথিও আসলো। চলো সবাই। ম্যাম, অনন্ত আসেনি? ওর আসতে একটু লেট হবে, ঘুমাচ্ছে ও। ম্যাম, ও কি নবাবজাদা যে ঘুম থেকে ওঠেই না? এই চুপ, আমি ওকে ছুটি দিয়েছি। ঘুমের জন্য কারো কোনো সমস্যা? সবাই মাথা নাড়িয়ে না বলল। চলো। সবাই অফিসে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর অনন্ত উঠে দেখে পাশে তিথি নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। অনন্ত তো ভাবছে আর তার অফিসে যেতে হবে। সবাই রেখে গেল নাকি তাকে, এটা ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে যাবে, তখনই চোখ যায় একটা টেবিলের উপর। সেখানে একটা শক্ত কাগজে বড় বড় করে লেখা, স্যার গুড মর্নিং। টেবিলের উপরে প্লেটটাতেও আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসুন। আর হ্যাঁ, তুমি আমার পাশে শুয়েছিলে কেন? তুমি আসো আজ অফিসে, তোমার খবর আছে। অনন্ত শেষের লেখাটা পড়ে ভয় পেয়ে যায়। ম্যাডাম রাগ করেনি তো? নানান কথা ভাবতে ভাবতে অনন্ত মনের মধ্যে ভয় নিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখা হয় তিথির সাথে। অনন্ত তিথির দিকে একবার তাকায়। অনন্ত দেখে সে রাগ রাগ ভাব নিয়ে তাকিয়ে আছে। অনন্ত তো মনে মনে ভাবছে আজ সে শেষ। সারাদিনই কোনো কথা হলো না, তাদের শুধু কয়েকবার চোখাচোখিই হয়েছে। বিকেলের দিকে অফিস শেষ হলো, সবাই হোটেলে যাবে, তাই গাড়ির জন্য অপেক্ষা করছিল। গাড়ি আসার পর তিথি বলল, তোমরা সবাই যাও, আমি আর অনন্ত আছি, আমার একটু কাজ আছে। সবাই চলে গেল। তারপর তিথি বলল, একটা রিক্সা নিয়ে আসো। অনন্ত কোনো কথা না বলে রিক্সা নিয়ে আসতো। তিথি রিক্সায় উঠল। অনন্ত দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আপনি যান, আমি হোটেলে যাই। উঠতে বসছি, উঠেন, দরকারি কাজ আছে, ওঠেন। অনন্ত উঠে বসল। কিছুক্ষণ রিক্সাওয়ালা বলল, আপামনি কই যাইবেন আপনারা? আপনি চালাতে থাকেন, যত দূর যেতে পারেন যান। কি আপনি না বলেন আপনার কাজ আছে? তো এটা কি কাজ না? কিন্তু কথা না বলে চুপচাপ বসে থাকো। কি আর করবে অনন্ত, চুপচাপ বসে আছে আর প্রকৃতি তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ তিথি তার একটা হাত অনন্তের হাতের তালুর মধ্যে দিয়ে আঙ্গুলগুলোকে চেপে ধরল। ম্যাডাম, খুব ভালো অনুভব করছি, তুমি চুপ করে বসে থাকো। অনন্ত চিপায় পড়ে চুপচাপ বসে আছে। রাতের কথা তিথি আর বলল না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারা আবার হোটেলের দিকে গেল। রুমে যাওয়ার আগে অনন্ত তিথিকে বলল, শোনেন। বলো। আপনার সাথে কথা আছে, আমি ফ্রেশ হয়ে আপনার রুমে কি যেতে পারবো? তিথি অনন্তের কাছাকাছি এসে বলল, সব সময় যেতে পারবে। আর কি বলবে? সেটা তখন বললেই বুঝতে পারবেন। ঠিক আছে। অনন্ত ফ্রেশ হয়ে তিথির রুমে গেল। তিথি হালকা একটু সাজুগুজু করছে। অনন্ত ভেতরে যাওয়ার পর তিথি অনন্তকে বিছানায় বসতে বলল। তারপর তিথি কথা শুরু করলো। তো কি যেন বলবে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? কথাটা শুনে তিথি ভ্যাবাচেকা খেয়ে যায়। হ্যাঁ, কেন? আপনাকে কি কেউ ভালোবাসে? না, আমার জানা মতে কেউ নেই।
কেন এসব প্রশ্ন করছো? এমনি। আচ্ছা শোনেন, আগেও বলছি এখনো বলছি, আপনি আমার সাথে যেসব আচরণ করেন এটা ঠিক না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি। তো এসব কেন করেন? আমি যে ভালোবাসি। জানি। এই জন্যে আপনার শরীর খারাপ হয়েছে। মানে আপনি রাতে ঘুমান না, খান না, অনেক কান্না করেন। এই জন্যই তো আপনার শরীর খারাপ হয়েছে। কে বলছে এই কথা? ডক্টর বলছে। এখন শোনেন, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি, এর থেকে বেশি কিছু হতে পারবো না। কি? হুম। আমি আপনাকে ভালোবাসি আর আপনি বলছেন ফ্রেন্ড হতে পারবো না। ওকে, ভালো থাকেন, গুড নাইট। অনন্ত চলে আসছিল। হঠাৎ তিথি ডাকলো। এই শোনেন। জি বলেন। কাছে আসেন। আসলাম, বলেন। আগে ভালো করে দেখে নেই আপনাকে। কেনে? চুপ থাকেন, দেখে নেই। তিথি দেখছে আর ভাবছে, ধুর, আগে ফ্রেন্ডটা হয়ে নেই, তারপর ঝোপ বুঝে কোপ মারা যাবে। কি হলো, কিছু বলেন। ও হ্যাঁ, রাজি আমি, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার সব পার্সোনাল ব্যাপারে নাক গলাতে দিবেন। মানে আমি আপনার যে কোনো ব্যাপারে খবরদারি করতে পারবো। ওকে। তুই করে বলতো। আরে না, আপনি আমার ম্যাডাম। কুত্তা, এই মাত্র না বললি বেস্ট ফ্রেন্ড। না, আমি তুই করে বলতে পারবো না। কেন? কেমন যেন শোনায়। আপনি আমার বড়। তো কি হয়েছে, বয়সে তো বড় না। তাও লোডশেডিং। তিথি লাফ দিয়ে সোজা অনন্তের কোলের মধ্যে। এই কি করছেন? চুপ কুত্তা, অন্ধকারে আমার ভয় লাগে। অনন্ত তো এদিকে পাথর হয়ে গেছে, আর তিথির সুযোগ পেয়ে অনন্তের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বিদ্যুৎ তো আসছে না। না আসা পর্যন্ত আমি ছাড়তে পারবো না, চোখ খুলতে পারবো না। আচ্ছা, মোবাইলে লাইট অন করি। না, ওই লাইট দিলে কাজ হবে না। তুমি চুপ থাকো তো। অনন্ত চুপ। তিথি মনে মনে ভাবছে, আজকে কোথায় যাবে? ভাগে পেয়েছি। আল্লাহ, আজ যেন বিদ্যুৎ না আসে, ওর বুকে যেন সারা রাত থাকতে পারি। এদিকে অনন্ত ঘেমে তো শেষ। তিথিকে বারবার বলছে ছাড়তে, কিন্তু ছাড়ছেই না। 1 ঘন্টা পর বিদ্যুৎ আসলো। এতক্ষণ তিথি জড়িয়ে ধরেই ছিল। এই যে ছাড়েন এখন। তিথি তো সেই কখন ঘুমিয়ে গেছে। এই হ্যালো। ছাড়েন, বিদ্যুৎ আসছে। কে বিদ্যুৎ? ওকে চলে যেতে বলো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিথির এই অবস্থা দেখে অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দিল। অনন্ত চলে যাবে, হঠাৎ অনন্তের হাত ধরে ফেলল তিথি। কই যাও? আমার রুমে। পরে যাও, আমার মাথাটা একটু টিপে দাও তো, মাথা ব্যথা করছে। না, আমি কিভাবে? তুমি না আমার ফ্রেন্ড, দিবা না? আচ্ছা, দিচ্ছি। অনন্ত মাথায় হাত বুলাতে বুলাতে নিজেই ঘুমিয়ে গেল। এভাবে 1 মাস চলল। এখন অনন্ত আর তিথি একদম ফ্রি হয়ে গেছে। এখন দুজনকে তুই করেই বলে। অনন্তের বাসায় সবাই জানে, আর তিথি অনন্তের বাসার মানুষের সাথে একদম ফ্রি হয়ে গেছে। তো একদিন সকালে অনন্তের বাসায় তিথি হাজির। সেদিন ছিল অফ ডে। অনন্ত আনমনে ঘুমাচ্ছে। তিথি এসে অনন্তের আম্মুকে বলল, খালামণি, ও কই? তিথি আবিরের মাকে খালামণি বলে। ও তো ঘুমাচ্ছে। কি, ও এখনো ঘুমাচ্ছে? দাঁড়াও, ওর ঘুমের 12টা বাজাচ্ছি। তিথি অনন্তের রুমে গেল। গিয়ে দেখে স্যার উপর হয়ে শুয়ে আছে। অনন্তকে দেখে তার মাথার একটা কুবুদ্ধি চলে আসলো। অনন্তের পরনে লুঙ্গি, তার উপর কাঁথা মুড়ে দিয়ে শুয়ে আছে। তিথি লুঙ্গিটাকে এক টান দিয়ে বাইরে বের করে আনলো। অনন্ত লাফ দিয়ে উঠল। ওই কে রে? আরে ওট, আমি আসছি, তোর জম। ধুর, এইভাবে কেউ। অনন্ত খেয়াল করলো তার কাছে লুঙ্গি নেই। অনন্ত কাঁথার নিচে লুঙ্গি খুঁজছিল। তখন তিথি বলল, বাবু, তোমার লুঙ্গি আমার কাছে। অনন্ত তাকিয়ে দেখে সত্যি। হায় আল্লাহ, সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি, তুই আগে উঠে পড়। আমার লুঙ্গি দে। না, আগেই দেওয়া যাবে না। কেন? আগে বল, আমার কথা শুনবি তাহলে দিব। হ্যাঁ বল। এখনই ঘুরতে যাব। না, আমার কাজ আছে। তাইলে থাক ওইরকম, লুঙ্গি পাবি না। আচ্ছা, যাব। সত্যি তো? দে এবার। না, ভাবলাম এর একটু শাস্তি দিব তোকে, কিন্তু হাতে সময় নেই, তাই বেঁচে গেলি। শোন, এইগুলো ঠিক না। আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছিস। আমি কিছুই করিনি, তোর লুঙ্গি খোলাই ছিল, আর সেইটা কথার বাইরে ছিল। না। তর্ক না করে রেডি হয়ে নে, আমি এখানে শুইলাম, যা তাড়াতাড়ি।
অনন্ত রাগ দেখিয়ে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর অনন্ত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে তিথি তার একটা শার্ট আর প্যান্ট পরে আছে। আরে এগুলো কি করছিস তুই? এইদিকে আয়, কেমন লাগছে বলতো? ছেলে ছেলে লাগছে। তারপর কেমন লাগছে? তুই তো এমনিতেই অনেক কিউট, এখন আরো বেশি কিউট লাগছে। আচ্ছা শোন, এই হাতাটা ভাঁজ করে দে। কেমন করে যেন ভাঁজ করিস? অনন্ত শার্টের হাতা ভাঁজ করে দিল। থ্যাংক ইউ লক্ষ্মী বর। অনন্ত রাগ করে বলল, তোকে বলছি না বর বলবি না। সরি মনে ছিল না। হুম দেখ আবার বলে। মনটা চাচ্ছে এখন কয়েকটা লাথি মারি। না, এখন মারা যাবে না। একবার বাগে আনি, তারপর দেখাবো মজা। কি রে, কি বিড়বিড় করিস? না কিছু না। তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিলে আমি বেঁচে চাই। কি বললি? যাই বলছি তোর ভালোর জন্য বলছি। তিথি কথাটা শুনে অনন্তের গালটা হাত দিয়ে ধরে ঠোঁটটা কামড়ে ধরল। তিথি চোখের ইশারায় অনন্তকে চিল্লাতে না করলো। তিথি হাত দিয়ে ইশারা করে অনন্তকে বসতে বলল। অনন্ত আর তিথি বিছানায় একসাথে বসলো। অনন্ত একটু নড়লেই ঠোঁটে জোরে টান লাগছে, তাই অনন্ত নড়াচড়া কমিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে তিথি অনন্তকে ছেড়ে দিল। অনন্ত জোরে দম নিয়ে তার ঠোঁটে হাত দিল। এটা তুই কি করলি? তাহলে আমার বিয়ের কথা বলিস কেন? কেন, তোর বিয়ে দেওয়া লাগবে নাকি? ওই চিন্তা তোকে করতে হবে না। এখন এই অবস্থায় বাইরে যাব কিভাবে? কেন, কি হয়েছে? ঠোঁট কেটে গেছে। বুঝতে হবে তো। শার্ট প্যান্ট পরছি, কেমন যেন শরীরের শক্তি বেড়ে গেছে। আচ্ছা, ছেলেদের শার্ট প্যান্টেও কি আলাদা পাওয়ার আছে? না, তোর বক বক থামাবি? ওকে। এখন শোন, আমি এখন কাজী অফিসে যাব। কি, আমাকে বিয়ে করবি? আরে আমি কি তাই বলছি? তাহলে? কাজ আছে। তুই কাউকে বিয়ে করবি? না, তুই পাগল হইছিস? আমি বিয়ে করতে যাব কেন? তাহলে কাজী অফিসে যাবি কেন? এমনি কাজ আছে। আচ্ছা শোন, তুই এতক্ষণ এখানেই থাক, আমি যাব আর আসবো, তারপর ঘুরতে যাব। না, সেটা হবে না। আমি তোর সাথে এখনই কাজী অফিসে যাব, আর সেইখান থেকে ঘুরতে যাব। না, আমার কথা। আমাকে বুঝ দিতে আসবি না। আমি বলছি যাব, তার মানে যাব। ওকে চল। ছুটির দিনের সব সময়গুলো আমার, অন্য কোনো কাজে ব্যয় করতে পারবি না। ঠেকা নাকি? তোরে পরে বোঝাবো, এখন চল। এভাবেই চলছিল দুজনের। যত রকমের পাগলামো আছে তিথি করে, আর অনন্ত সেগুলো সহ্য করে বলতে ভালোই লাগে তার। হঠাৎ একদিন অনন্ত জানতে পারলো যে আগামীকাল তিথির বার্থডে। এটা জানার পর অনন্ত ভাবতে শুরু করলো কিভাবে উইশ করবে। মেয়েটা এতদিন আমার জন্য অনেক কিছুই করছে, ওকে একটা সারপ্রাইজ দিবে। অনন্ত মনে মনে সব প্ল্যান করলো। সেদিন রাতে 10টার দিকে তিথি অনন্তকে ফোন করলো। হ্যালো। হ্যাঁ বল। কি করিস? এই তো অফিসের একটু কাজ করছি। খাওয়া হয়েছে? হ্যাঁ, তো রইছে। ঘুমাবি কখন? একটু পর। ওকে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তুই কি করবি? আমিও ঘুমাবো। ওকে। এই শোন। হ্যাঁ বল। না কিছু না। বল। না এমনি কিছু না, গুড নাইট। ওকে, গুড নাইট। দিদি ফোনটা কেটে দিল। এদিকে অনন্ত তো অফিসের কাজ করছে না। অনন্ত তিথির জন্য কিছু গিফট, একটা কেক আর কিছু জিনিস কিনেছে। সেগুলো গুছিয়ে ব্যাগে তুলছিল। তখন তিথি ফোন করছে। 11টার দিকে অনন্ত তার বাসা থেকে তিথির বাসায় যায়। বাসাটা আগে থেকে চিনত, আর তিথি কোন রুমে থাকে তাও জানে। অনন্ত গেট দিয়ে না প্রবেশ করে দেওয়াল টপকে ভেতরে গেল। তারপর একটা মই নিয়ে তিথির রুমের বারান্দায় গেল। মই আগে থেকে ছিল। অনন্ত খুব ধীর পায়ে তিথির রুমে প্রবেশ করলো, যাতে ওর ঘুম না ভেঙে যায়। অনন্ত দেখে তিথি ঘুমাচ্ছে। রুমের ভেতরে মৃদু আলো, সে আলোতে তিথিকে একটা পরীর মতো লাগছে। অনন্ত তার ব্যাগ থেকে কেকটা বের করে টেবিলের উপর রাখলো। তখন 11:30 বাজে। অনন্ত একবার ঘড়িটা নিয়ে ঝটপট রুম সাজানো শুরু করলো। অনেকগুলো বেলুন দিয়ে পুরো ঘর সাজিয়ে দিল। খুব ভালোই সাজানো হয়েছে। নিজের কাজটা একবার ভালোভাবে দেখে নিল সে। ভালোই সাজানো হয়েছে। এবার তিথিকে ডাকি, সময়ও বেশি নেই, আর 1 মিনিট। অনন্ত তিথির কাছে গেল। তিথির মাথায় হাত দিয়ে একটা ডাক দেয়। তিথি। এক ডাকে তিথি চোখ খুলল, কিন্তু নড়ল না। তিথি ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই অনন্ত তার মুখ চেপে ধরল। এ কুত্তা, আমি অনন্ত। তিথি কথা বলতে পারছে না মুখ চেপে ধরার জন্য। থাম, চিল্লাস না। তিথি শান্ত হয়। তুই একা। হ্যাপি বার্থডে টু ইউ।
কি? ওর তারপর বলছি। তিথি উঠল আর অনন্ত রুমের লাইটটা অন করলো। তিথি দেখে তো অবাক। এগুলো তুই কি করছিস? অনন্ত দৌড়ে তিথির কাছে আসলো আর কানে কানে বলল, হ্যাপি বার্থডে। প্রীতি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিছুই বুঝতে পারলো না। হঠাৎ কিভাবে অনন্তকে জড়িয়ে ধরল। এই কি হলো? থ্যাঙ্কস, আমার মনে ছিল না। সত্যি মনে ছিল না? না। ও ছাড়, এখন আয় কেক কাটবি। কেক আনছিস? হুম। আর এত আস্তে উইশ করলি কেন? কেউ যদি উঠে যায় তাই। আচ্ছা, তুই কিভাবে আসলি? অনন্ত কিভাবে আসে সেটা বলল। হায় আল্লাহ, তোকে এত কষ্ট করতে কে বলেছে? না, কেউ না। আর কথা বলিস না, আয় কেক কাটবি। হুম। দাঁড়া, লাইটটা অফ করে আসি। মৃদু আলোই ভালো, বেশিক্ষণ লাইট থাকলে কেউ আবার চলে আসতে পারে। অনন্ত গিয়ে লাইট অফ করলো। দুজনে মিলে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। তারপর অনন্ত বলল, এই যে দেখ, তোর জন্য একটা ঘড়ি এনেছি আর অনেক চকলেট। ফ্রিজটা খুলে দেখে আয়, অনেক আইসক্রিম এনেছি। আর কি কিনবো বুঝতে পারিনি। তোকে এসব আনতে কে বলেছে? ধুর, কি যে বলিস, এগুলো আনবো না তো কি আনবো? অনন্ত ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে বসেছিল আর তিথি খাটের উপর পা ঝুলিয়ে বসলো। তিথি সেখান থেকে নেমে অনন্তের সামনে আসলো। তোর জন্য একটা গিফট আছে। কি? প্রমিস কর নিবি। আগে দে। আগে প্রমিস কর নিবি। আরে গিফট দিবি সেটা নিব না, এটা কোনো কথা? আগে প্রমিস কর তুই। প্রমিস নিব। তিথি একটা মুচকি হাসি দিয়ে টেবিল থেকে কেকের ক্রিম হাতে নিল আর অনন্তের ঠোঁটে লাগিয়ে দিল। এ কি করলি এটা? তিথি কিছু বলল না। তিথি অনন্তর গাল খুব শক্তভাবে ধরল আর তিথি ঠোঁট অনন্তের ঠোঁটে লাগিয়ে দিল। অনন্ত চোখ বড় বড় হয়ে গেছে। অনন্ত দিদিকে ছাড়িয়ে বলল, এটা কেন করছিস? তুই কিন্তু বলছিস গিফট নিবি, না করবি না। হ্যাঁ, তাই বলে এই? আর কথা বলতে পারলো না অনন্ত। কিছু সময় পর তিথি ছেড়ে দেয় অনন্তকে। তিথি বলল, আমাকে একটা গিফট দিবি? কি? আগে বল দিবি। না, তুই যা চাইবি সেটা নাও দিতে পারি। ওকে থাক, দিতে হবে না। ঘুমা এখন, আমি যাই। কই যাস? বাসায় যেতে হবে না, আবার কাল অফিস আছে। আচ্ছা শোন আগে, আবার কি? গিফটটা হলো তুই আর তোর ভালোবাসা। সারা জীবন এর জন্য আমার হবি। পারবো না, সম্ভব না। গুড নাইট। অনন্ত বারান্দায় চলে গেল পেছন দিক দিয়ে নামার জন্য। আর তিথি ফ্লোরে বসা অবস্থায় কান্না শুরু করলো। আমি মনে হয় কখনো তোকে পাবো না, এমন কপাল আমার হয়নি। আমি মনে হয় শেষ মুহূর্তে এসে হেরে গেলাম। তিথি ধীরে ধীরে কথাগুলো বলে কান্না করছে। হঠাৎ সারা জীবনের জন্য হব, তবে শর্ত আছে। অনন্ত হঠাৎ করে ফিরে এসে বলল কথাটা। তিথি চমকে গেল আর বলল, কি শর্ত বল? অনন্যার মতো ওভাবে ফেলে চলে যাবি না কখনো। কথাটা শোনার পর তিথি উঠে অনন্তকে জড়িয়ে ধরল আর বলল, আমি ছেড়ে যাব কেন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমার ভালো লাগার মানুষ রেখে আমি কোথায় যাব? ঠিক আছে, তবুও আমার ভয় হয়। না, কোনো ভয় নেই। আমি সব সময় তোমাকে নিয়েই ব্যস্ত থাকবো। ছাড়, এখন অনেক রাত হলো, বাসায় যেতে হবে। না, একটু পর যা। কেন? এতদিন আড়াল থেকে প্রাণ ভরে দেখেছি, আজকে একটু সামনে থেকে নির্ভয়ে তোকে দেখছি। এত ভালোবাসিস কেন? জানি না, চুপ, আগে দেখে নেই। তিথি অনন্তের দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছেই না। এই আমি এখন যাই। ভোরের দিকে যাবে, অনেক রাত হয়ে গেছে। না, যেতে হবে, ভোরে কেউ দেখলে আবার কি না কি বলবে। কেউ কিচ্ছু বলবে না। আঙ্কেল আন্টি যদি জানতে পারে? ওনারা জানে যে আমি তোকে ভালোবাসি। কি তুই বলছিস? সেই জন্যই তুই বাসায় আসলে তোকে আদর যত্ন একটু বেশিই করে। আঙ্কেল সব জেনে মেনে নিল? আরে গাধা, সব বুঝিয়ে বলছি, না মেনে নেওয়ার কি আছে? তোর আম্মুও জানে আমি তোকে ভালোবাসি। তুই আম্মুকে বলছিস? হ্যাঁ, আমি কাঁচা কাজ করি না, শুধু তোকে পটানোর অপেক্ষায় ছিলাম। যাক, শেষ পর্যন্ত পটে গেছিস। পটেছি। আমার অনেক পরিশ্রম হয়েছে, শুধু আসলে সব তুলে নিব। তাই? আচ্ছা, এখন ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? আমার বিছানায়। না। ভয় কিসের? না, আমি নিচে ঘুমাই, তুই উপরে। জি না, একসাথেই ঘুমাবো। না। আর একবার না বললে আমি কিন্তু চিল্লাবো। ওকে ওকে।
দুজন বিছানায় গিয়ে দুপাশে শুয়ে পড়ল। তিথি দুষ্টুমি করে অনন্তের পায়ে একটা লাথি দিল। এই ঘুমে ডিস্টার্ব করবি না। কি করছি আমি? লাতালাতি করবি না। ওকে। ঘুমা। কিছুক্ষণ তিথি চুপ থাকলো। অনন্ত উপর হয়ে শুয়ে রইল। তিথি অনন্তের পিঠের উপর গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। অনন্ত একটু ঘুমের ভান ধরল, কিছুই বলল না। তিথি মনে মনে ভাবছে অনন্ত মনে হয় ঘুমিয়ে গেছে, তাই অনন্তের পিঠের উপর আবার চিত হয়ে শুয়ে পড়ল আর অনন্তের গালে একটা কিস করলো। কি ম্যাডাম ঘুমাতে দিবেন না? আচ্ছা, এভাবে যদি ঘুমাই তোমার কি সমস্যা হবে? এভাবে ঘুমাবে? হুম। আচ্ছা, তোমার যখন ইচ্ছা ঘুমাও এভাবে। তিথি অনন্ত দুজনই ঘুমিয়ে গেল। সকালবেলা তিথি উঠে দেখে অনন্ত বিছানায় নেই, তার মানে চলে গেছে। তিথি শুয়ে রাতের দৃশ্যগুলো মনে করলো আর মুচকি মুচকি হাসলো। দেখতে দেখতে একটা মাস চলে গেল। অনন্ত আর তিথির মধ্যে এখন কয়েকটা সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, ঝগড়ার সময় চিরপ্রতিদ্বন্দ্বী, অফিসের বস, কিন্তু এখন বর বউ হওয়া বাকি আছে। তো একদিন অফিস শেষে দুজন একসাথে বাসায় ফিরছিল। জানিস আজ রাতে 2টা আর্জেন্টিনার খেলা আছে। কিউট মেসি আজকে 2-3টা গোল অনায়াসে দিবে। ও তো বুড়ো ভাম একটা, ও দিবে গোল? সকাল 6টায় ব্রাজিলের খেলা আছে, দেখিস নেইমার গোল দিবে। তুই ওকে বুড়ো বললি কেন? বুড়োকে তো বুড়োই বলবো। তুই যেন কাকে সাপোর্ট করিস? ওই চামার নাকি নেইমার? ও হ্যাঁ নেইমার, ও তো একটা শুটকি মাছ, ও তো বলই রিসিভ করতে পারে না। ওদের কথা বাদ দে, তুই কেমন পারিস সেটা বল। তোর থেকে ভালো পারি, এটা শিওর। আমি তোর থেকে ভালো পারি, তুই তো ফুটবলই চিনিস না, তুই খেলবি ফুটবল? ঝগড়ার এক পর্যায়ে তিথি বলল, বিয়েটা হোক, তোরে আমি বোঝামু চান্দু ফুটবল খেলা কাকে বলে। আরে যা যা, তুই কি করতে পারবি সেটা আমার জানা আছে। তিথি অনন্তের কলার ধরল আর বলল, কাজ আর হয়রানি কাকে বলে তুই দেখবি। তোর মাথায় সমস্যা হয়েছে, বাসায় গিয়ে পানি ঢাল যা। অনন্ত এটা বলে তার বাসার সামনে নেমে গেল। তিথি রেগে মেগেই তার বাসায় গেল। রাগের কারণে তিথি অনন্তকে আর ফোন দিল না, অনন্তও দেয়নি। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, এখন বের হবে। তখনই একজন চলে আসে। আপনি আপনি এখানে কেন? সরি, আমাকে মাফ করে দাও। অনন্যা ফিরে আসছে, এসে অনন্তের পায়ে ধরল। আরে ওঠেন ওঠেন, আপনি দোষ করেননি, আপনি মাপ চাইছেন কেন? আমার ভুল হয়ে গেছে। আরে আপনি কে? আর আপনাকে চিনি না এসে মাপ চাইছেন আমার কাছে? আপনি তো দোষই করেননি। অনন্তের বাসা অনন্যা আসছে, সবাই অবাক হয়ে দেখছে। কতজন ফিসফিস করে কথা বলছে। কথা বলতে বলতে তিথি আসলো অনন্তের রাগ ভাঙানোর জন্য। এসে দেখে অনন্যা চলে এসেছে। অনন্যাকে দেখে তিথির একটু ভয়ই লাগলো। আপনি চলে যান এখান থেকে। তোমার সাথে আমার এখনো বৈবাহিক সম্পর্ক আছে। কিচ্ছু নেই, আপনি যান। আইনের কাছে তুমি হেরে যাবে, আমার আর তোমার ডিভোর্স হয়নি। তাই? হ্যাঁ। ওই তো তিথি এসে গেছে, ওই এদিকে আয়। তিথিকে দেখে অনন্যা অবাক হয়। তিথি তুই এখানে? তিথি কোনো কথা বলল না, নিচের দিকে তাকিয়ে আছে। তিথির আর আমার বিয়ে, আর বিয়েটা আজকেই হবে। আমি হাত দিব না এটা। তুই যা তো, সেদিন যে কাজী অফিসে গিয়ে কাগজটা আনলাম সেটা নিয়ে আয়। অনন্ত তিথিকে বলল কথাটা। তিথি গেল কাগজ আনতে। কিসের কাগজ এটা? দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর তিথি কাগজটা এনে অনন্তের হাতে দেয়। এই যে এটা ডিভোর্স পেপার, আমি এখনই সাইন করে দিচ্ছি। অনন্ত একটা কলম নিয়ে সাইন করে দিল আর কাগজটা অনন্যার মুখে ছুঁড়ে মারল। তারপর সেখান থেকে অনন্ত তার রুমে চলে গেল। বাসার সবাই যার যার কাজে চলে গেল। অনন্যাও সাইন করে কাগজটা টেবিলের উপর রেখে চলে গেল, চোখে তার পানি। কিন্তু আজ সেটার কোনো মূল্য নেই। এদিকে অনন্ত রুমে, তিথি একপাশে দাঁড়িয়ে আছে আর অনন্ত বিছানায় বসে আছে। অনন্তের রাগ দেখে তিথি ভয়ে চুপসে গেছে। অনন্ত তিথির দিকে তাকালো। এদিকে আয়। তিথি এসে অনন্তের পাশে বসলো। সকাল সকাল তুই এখানে কেন? রাগ ভাঙাতে আসছিলাম। আমি রাগ করিনি। আজ বিয়ে করব, তুই রাজি? হ্যাঁ রাজি। আর আন্টি আঙ্কেল? ফোন করলেই তারা চলে আসবে। তোর গলার আওয়াজ এত কম কেন আজকে? ভয় পেয়েছি। কাকে? তোমাকে। কি আমাকে ভয় পাবার কি আছে? আমি তো উল্টো তোমাকে ভয় পাই। না, তোমার আমার উপর অনেক রাগ। আর তোমার উপর তো রাগ নেই আমার। কখনো রেগে গেলে আমাকে মারবে না তো? দিদি বাচ্চাদের মতো কান্না করে বলল কথাটা। আরে না পাগলি। অনন্ত এক হাত দিয়ে তিথিকে কাছে টেনে নিল।
অনন্ত বুকে তিথি মাথা রেখে বলল, আজকেই বিয়ে করবা? আজকেই করব। আমার না ভয় করছে। কেন? যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও? কই যাব আমি? ও যদি তোমাকে নিয়ে যায়? কে নিয়ে যাবে? অনন্যা। দূর পাগলি, ওকে তো বিদায় দিলাম। আর হ্যাঁ, টেনশন করো না তো, বাবা আর মাকে ফোন করে আসতে বলো। বলছি। আর হ্যাঁ, চলো শপিং করতে যাই। ওনারা আসার আগেই শপিং করে বাসায় ফিরবো। না, শপিং করতে হবে না। কেন? বিয়ের শপিং আগেই করে রেখেছি। বাবা, ভালোই করছো। আমারটাও তো করতে হবে। তোমারও করা লাগবে না, আমি তোমারটাও করেছি। আর আমার দেওয়া জিনিস পরেই বিয়ে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দুজন চুপচাপ বসে আছে। অনন্ত মন খারাপ, কি যেন ভাবছে। তিথি সেটা বুঝতে পারল। এই, তোমার মন খারাপ নাকি? কই না তো। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমি কান্না করব। ওরে পাগলি, আমার মন খারাপ না, এমনি চুপ করেছিলাম। অনন্ত তিথিকে একটু জড়িয়ে ধরে, আর তিথি সেই সুযোগ পেয়ে অনেক জোরে জড়িয়ে ধরল। তিথি অনন্তকে বোঝায় তাকে পাওয়ার জন্য সে কতটা আগ্রহী আর কতটা ভালোবাসে সে। সেদিন বিকেলে তিথির বাবা মা আসে, সাথে অনন্যা আর তার বাবা মাও আসে। অনন্যা কি জন্য আসছে সেটা অনন্ত বুঝতে পারছে না। সন্ধ্যার পরপর বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর অনন্যা বলল, আমার কিছু কথা আছে, সবাই কিছু মনে না করলে আমি কি কিছু বলতে পারি? সবাই সম্মতি দিল। আমি যা করছি তার জন্যই আমি সবার কাছে ক্ষমা চাইছি। আসলে আমি না বুঝেই। চুপ, বের হয় এখান থেকে। অনন্যার চোখ দিয়ে পানি পড়ছে। আমি তোমাকে আগেই বলেছিলাম এই সময় ওকে নিয়ে আসবো না, শুধু তোমার কথা মতো নিয়ে আসলাম। অনন্যার বাবা অনন্যার মাকে বলল কথাটা। আচ্ছা, সরি, আমি আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে। ভালো থাকেন সবাই। আমি আমার পৃথিবীটা আলাদা করে নিয়ে চলে যাচ্ছি। অনন্যা বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। একসময় অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যার মা অনন্যাকে আটকানোর জন্য যাবে, তখনই অনন্যার বাবা মানা করে আর বলল, ওকে আটকালে তোমার ভালো হবে না। কথাটা শুনে অনন্যার মা দাঁড়িয়ে গেল। তখন অনন্যার বাবা আবার বলল, অমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। সবাই কিছুক্ষণ নীরব, কেউ কোনো কথা বলছে না। অনন্ত চুপচাপ। অনন্যা চলে যাওয়া দেখে তার মনটা কেমন ভারী হয়ে উঠেছে। হয়তো পূর্বের ভালোবাসার টান। রাত তখন 1টা। অনন্ত খাটের উপর বসে আছে, আর তিথি অনন্তের উরুর উপর মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা, ও কোথায় গেল? অনন্ত মুখে এমন কথা শুনে তিথি একটু অবাকই হলো। আরে, ও হয়তো বাসায় গেছে। তুমি ওর কথা ভাবছো, তাই না? আরে না, এমনি। না, আমি জানি তুমি ওর কথা ভাবছো। আরে না গো। হ্যাঁ, তা না হলে এতক্ষণ চুপ থাকতে? এমনি চুপ হয়ে আছি। ওকে, গুড নাইট। কেন? ও, তুমি চুপ হয়ে থাকবে আর আমি এমনি জেগে থাকবো, তাই না? না, তা কেন? তাহলে আসো গল্প করি। কিসের গল্প? চাঁদের বুড়ির গল্প। ওই কুত্তা, ওই আমাকে তোর বাচ্চা মনে হয়? না। তাহলে এইসব বুড়ি টুড়ি গল্প আমি শুনতে পারবো না। তাহলে? তাহলে কি চাই দেখবি? তিথি উঠে অনন্তের উপর উঠল। এই কি করছো? তোকে চাই আমি। আমি তো তোমারই। আরো কি? ওকে দেখাচ্ছি। পরদিন সকালবেলা অনন্তকে শক্ত করে ধরে শুয়ে আছে তিথি। সকালে তিথি আগে জেগে ওঠে। তিথি অনেকক্ষণ অনন্তের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি যেন ভেবে অনন্তের নাকে জোরে একটা কামড় দিল। এভাবে কামড় দিলে কেন? বরের এই নাক দেখে লোভ সামলাতে পারিনি, তাই নাকে কামড় দিয়েছি। অনন্ত কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তিথি অনন্তকে কামড় দিতে যাবে, তখনই অনন্ত চোখ খুলল। আর পারবে না, এবার আমি দিব। অনন্ত তিথির নাকে আরেকটা কামড় দেয়। এখন কান্না করো কেন? আমি খুব ব্যথা পাইছি। সরি বাবু। তোর সরি লাগবে না, আমার নাক তুই লাল করে দিছিস। আমারটা তুই আগে এমন করে দিছিস। তিথি কিছু বলল না, রাগ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনন্ত বুঝতে পারলো অনেক রাগ করেছে, তাই অনন্ত টান দিয়ে তিথির মুখ ঘুরিয়ে একটা কিস করে। তাও তিথির রাগ কমে না। গত রাতে অফিসের কলিগ মেয়ে ফোন দিছিল, আজ নাকি আমার সাথে সে কফি খাবে। সে একটু সময় চাইছে, যাই রেডি হয়ে বের হই। অনন্ত বিছানা থেকে উঠতে উঠতে বলল কথাটা। তিথি লাফ দিয়ে উঠল। কোন কুত্তি ফোন দিয়েছে তোকে? আমি ওকে মেরে ফেলবো। তা তো বলবো না।
ওই সত্যিই তোমাকে ফোন করেছিল? হুম তুমি যাবে? হুম তিথি কান্না করে দিয়েছে। অনন্ত ভাবলো আর কিছু বললে কি যে করবে। অনন্ত গিয়ে জড়িয়ে ধরল তিথিকে। ওই গাধি, আমি এমনি বললাম। না, তুমি সত্যি বলছো? আরে না, আমাকে আর কে ফোন করবে? তুমি রাগ করছিলে তাই একটু এরকম করলাম। শোনো, একটা কথা বলি। বলো। যাই করো তাই করো, আমি ছাড়া দ্বিতীয় কাউকে চিন্তাও করবা না। জি ম্যাডাম। দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাও, এখন গোসলটা সেরে নাও। হুম। যাও তাহলে। এই শোনো না, হ্যাঁ বলো। আমাকে কোলে করে নিয়ে রেখে আসো তো। কেন, তোমার পা নেই? আছে, তুমি নাও না গো। পারবো না। আমি যাব না। ওকে, নিচ্ছি। অনন্ত তিথিকে কোলে তুলে নিয়ে বলল, এভাবে খাটানোর মানে কি? তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা? বিয়ের পর তোমাকে বোঝাবো হয়রানি আর ফুটবল খেলা কাকে বলে। না, মনে নেই। চালাকি করে লাভ হবে না, তোমার ভালো করেই মনে আছে। ওকে ওকে, খাটিও। আমার বর যা ইচ্ছা তাই করব। লাভ ইউ। সেদিন দুপুরের দিকে তিথি চিৎকার দিয়ে উঠে বলল, অনন্ত, অনন্ত, এই অনন্ত। অনন্ত ঘুমিয়েছিল, লাফ দিয়ে উঠে পড়ল। এই কি হইছে? ও আর নেই। ও নেই মানে কে নেই? অনন্যার নেই। কি কি বলো? অনন্তের বুকের মধ্যে ধুকধুক করে উঠল। অনন্যা আত্মহত্যা করেছে। অনন্ত আর তিথি অনন্যার বাসায় গেল। অনন্যার মুখটা দেখার পর অনন্ত ঠিক থাকতে পারল না। অনন্তর চোখ পেয়ে পানি পড়ছে। অনন্ত বারবার পানি মুছছে, কিন্তু কাজ হয় না, পানি পড়তেই থাকে। হঠাৎ অনন্ত দেখতে পায় অনন্যার হাত মুষ্টিবদ্ধ। অনন্ত মুষ্টি খুলে দেখে একটা কাগজ। কাগজটা তাড়াতাড়ি খুলল। কাগজটিতে লেখা ছিল, সরি অনন্ত। কাগজটিতে শুধু এটুকুই ছিল, আর শেষে ছিল ডট ডট। তার মানে অনন্যা আরো কিছু লিখত, কিন্তু লিখেনি। অনন্ত সেই লেখাটা দেখে আবার সে প্রথম ভালোবাসার কষ্ট অনুভব করতে পারছে। হয়তো অনন্যা ভুল করেছে, কিন্তু অনন্ত যে তাকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটা ভুলবে কিভাবে? অনন্যার দাফন শেষে অনন্ত বাসায় ফিরে আসে। অনন্ত ছাদে গিয়ে বসে আছে। তিথি বুঝতে পারছে অনন্ত খুব কষ্ট পাচ্ছে। তিথি অনন্তের কাছে যায়, অনন্তের পাশে এসে বসলো, আর কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তোমার তো ওটা প্রথম ভালোবাসা ছিল আর বউ, আর আমার যে ওটা কি ছিল তোমাকে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে, তাও আমি কিছু বলছি না। তুমি কান্না করছো তাই না? কই না, এমনি একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? অনন্ত কোনো কথা না বলে অনন্যার লেখা ওই কাগজটা বের করে তিথিকে দেয়। এটা তো লিখেছে তাই না? আর ওই যে ডট ডট দিয়েছে, ওখানে হয়তো কিছু লিখতো, আমি বুঝতে পেরেছি। তিথি কাগজটা নিয়ে কিছুক্ষণ ভাবে, হঠাৎ বলে, তুমি বসো, আমি আসছি। তিথি রুমে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে। এসে অনন্তের হাতে কাগজটা দিয়ে তিথি অনন্ত থেকে একটু দূরে এসে দাঁড়ায় আর ধীরে ধীরে কান্না করে। অনন্ত কাগজটা খুলে দেখে ওই ডট ডট জায়গায় লেখা আই লাভ ইউ। লেখাটা দেখে অনন্ত চমকে যায়। অনন্ত বসা থেকে উঠে তিথির সামনে সামনে যায়, গিয়ে দেখে তিথির চোখে পানি। এই তুমি কান্না করছো কেন? এমনি। আর এটা কি লিখেছো? ও যেটা চেয়েছিলে সেটাই লিখেছি। কথাটা শোনার পর অনন্ত সহ্য করতে না পেরে তিথিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই পাগল, এটা কি হলো আবার? অনন্ত কান্না করেই যাচ্ছে। এই পাগল, তুমি কান্না করছো কেন? এত ভালোবাসো আর আমাকে খুব বুঝতে পারো তাই। আমি না বুঝলে কে বুঝবে? গাধা একটা। অনন্ত তিথির মুখখানা সামনে নিয়ে আসে, অনেকক্ষণ তাকিয়ে রইল। তিথি বলল, কি দেখো? একটা ভালোবাসার সমুদ্র দেখছি। আমি কি অত ভালোবাসতে জানি না নাকি? জানোই তো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আমার হাতটা ধরো। ধরলাম। প্রমিস করো কখনো ছেড়ে যাবে না। না, যাব না। আর একটা প্রমিস করো। আবার কি? চলো আজকে সিগারেট খাবো। কেন খাবি? আরে দোস্ত, তুই জানিস না দুঃখ ভোলার জন্য সিগারেট খেতে হয়। আরে না, কি যাতা বলিস। সত্যি বলছি রে গাধা। আমি খাবো না। তো কি খাবি? তোর ঠোঁট দুইটা তো আছে, সব ভুলিয়ে দিবে ওইটা। তিথি এবার অনন্তকে হ্যাচকা ডান দিয়ে কাছে এনে বলল, আমার পাগল বর একটা।